গল্পের শুরুতেই আমরা একজন লোকের সাথে পরিচিত হই। তার নাম হলো স্যাং। সে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি। একদিন সে তার গার্লফ্রেন্ড মিনসুকের সাথে একটা নতুন বাড়ি দেখতে চায়, কিন্তু খুব তাড়াতাড়ি বোঝা যায় স্যাং আর্থিকভাবে ভীষণ সমস্যায় আছে। দুজনের সেভিংস আর ডিপোজিট একসাথে হলেও তারা একটা বাড়ি কেনার মতো টাকা জোগাড় করতে পারে না। তার উপর স্যাং এর উপর চারদিক থেকেই চাপ, এখনই তাকে বিয়ে করতে হবে, কারণ স্যাং আর মিনসুক প্রায় 9 বছর ধরে রিলেশনশিপে আছে। সম্পর্কটা খুব সিরিয়াস। দুজনেই চায় তাড়াতাড়ি বিয়ে করে নিজের একটা বাড়িতে একসাথে থাকতে, কিন্তু বাস্তবতা ভীষণ কঠিন। যত চেষ্টাই করুক তাদের কাছে ইনভেস্ট করার মতো টাকা নেই, এমনকি সস্তা বাড়ির জন্যও না। ভাগ্য একদম তাদের পক্ষে না, লটারি পর্যন্ত কখনোই জোটে না। হতাশ হয়ে তারা ফিরে আসে তাদের রেন্টেড অ্যাপার্টমেন্টে। সেখানে মিনসুক খরচে হিসাব বসতে শুরু করে। তখন আমরা জানতে পারি ছোটবেলা থেকে মিনসুক টাকার হিসাব সামলাচ্ছে। সে এইসব হিসাব সামলাতে অনেক দক্ষ, কারণ সে বাবার দোকান চালাতে সাহায্য করত, যার কারণে সে নাম্বারসে ভীষণ শার্প। আর এখন সে একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করে। কিন্তু শুধু কি তাই, পার্ট টাইমে সে স্যাং এর ফিন্যান্সও ম্যানেজ করে। হিসাব করার মাঝেই হঠাৎ স্যাং এর ফোনে একটা মেসেজ আসে। মিনসুক দেখার আগেই স্যাং তাড়াতাড়ি ফোনটা সরিয়ে নেয় এবং হালকাভাবে বলে সে নাকি নিজের জন্য একটা বাইক অর্ডার করেছে, কারণ প্রতিদিন হেঁটে অফিস যেতে হয় তাকে। এটা শুনে মিনসুক একদম রেগে যায়। সে স্যাংকে বলে এখন থেকে দুজনকে রেসপন্সিবল হতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করা দরকার। এই কথা শুনে স্যাং আরো নার্ভাস হয়ে পড়ে। আসলে স্যাং নিজেও মিনসুককে প্রপোজাল দেওয়ার কথা ভাবছিল, কিন্তু তখন তার মাথায় একটা পুরনো কথা আসে। এই রিলেশনশিপের শুরুটাই হয়েছিল মিনসুকের প্রস্তাব দিয়ে। সে তখন বলেছিল একজন আরেকজনকে ইমপ্রেস করার পিছনে টাকা নষ্ট না করে বরং ফিউচারের দিকে তাদের ফোকাস করা উচিত। তারা বিয়ে করতে চাইছিল মূলত একটা প্র্যাকটিক্যাল রিজনের জন্য। আসলে বিয়ের পর হাউজিং লটারিতে কোয়ালিফাই করা সহজ হয়। এমনকি মিনসুক স্যাংকে লোভ দেখিয়ে বলে যদি সে বিয়েতে রাজি হয় তাহলে সে একটা প্লে স্টেশন তাকে কিনে দিবে। স্যাং ভাবে গেমিং প্লে স্টেশন আসলে তার দরকার নেই, কারণ বিয়ের পর সে এমনিতে এগুলো খেলার সময় পাবে না। আর সে সত্যি মিনসুককে ভালোবাসে, বিয়ের জন্য সে এমনিতেই রেডি। তবুও সে এমন ভান করে যে সে এই ডিলে রাজি। তখন মিনসুক তাকে জানায় সে নাকি আগে থেকেই ম্যারেজ রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে রেখেছে। এর কিছুক্ষণ পরেই স্যাং তার বাবার কাছ থেকে একটা মেসেজ পায়। বাবা তাকে বাড়িতে ডাকছিল, কারণ সে নাকি তাকে কিছু দিতে চায়। স্যাং প্রথমে রাজি হয় না, কারণ আগেও তার বাবা এমন করে ডেকে শুধু সবজি পাঠিয়ে দিয়েছিল, তাকে কখনোই টাকা দেয়নি। তবুও সে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাড়িতে যায়। বাবাকে দেখেই স্যাং একদমই খুশি হয় না। আমরা জানতে পারি ছোটবেলা থেকে স্যাং এর পরিবার ছিল অনেক আর্থিক টানাপোড়ার মধ্যে, কারণ তার বাবা বেকার ছিল, তাই তার মা একের পর এক কাজ করত। তার বাবা বেকার হয়েছিল একটা ব্যাংকরাপ্টের পর। দেশের অবস্থা তখন খুবই খারাপ ছিল। তার মা একের পর এক কাজ করত, তবুও সব টাকা চলে যেত বাবার এন্ডলেস লোন শোধ করতে। এই কারণেই স্যাং সারা জীবন তার বাবাকে ঘৃণা করে এসেছে। কিন্তু এবার দেখা যায় তার বাবা একদম আলাদা একটা কারণে তাকে ডেকেছিল। সে স্যাংকে দিতে চায় একটা ফ্যামিলি সিক্রেট, একটা সুপার পাওয়ার। প্রথমে তার বাবা স্যাং এর কাছ থেকে কিছু টাকা চেয়ে নেয়। এরপর স্যাং এর হাত এমন শক্ত করে ধরে যে স্যাং নিজের হাড় ভাঙানোর শব্দ শুনতে পায়। সেই মুহূর্তে স্যাং একটা ভীষণ দেখে কিভাবে এই পাওয়ার প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের পরিবারে চলে আসছে। হোশ ফেরার পর স্যাং খেয়াল করে যে সে যে কনক্রিট পিলারের উপর হাত রেখেছিল সেখানে তার হাতে একটা গভীর ছাপ বসে গেছে। হঠাৎ করেই তার বাবা একটা নেইল গান দিয়ে স্যাং এর মাথায় প্যারেক ছুড়ে দেয়, কিন্তু অবাক করা ব্যাপার স্যাং পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। তার ক্ষতগুলো ইনস্ট্যান্ট হিল হয়ে যায়। এই দৃশ্য দেখে স্যাং একদম শকটে চলে যায়। তখন তার বাবা সব এক্সপ্লেইন করে। সে বলে এই পাওয়ার সে পেয়েছিল নিজের বাবার কাছ থেকে, আর এখন রিটায়ার করার আগে সেটা সে স্যাংকে দিয়ে যাচ্ছে। এই পাওয়ারের আছে দুইটা রোল। প্রথম রোল, স্যাংকে গোপনে এই পাওয়ার ব্যবহার করে মানুষকে হেল্প করতে হবে। আর দ্বিতীয় রোলটা হলো আরো ভয়ঙ্কর। এই পাওয়ার চালানো ফুয়েল হলো টাকা। স্যাং শুধুমাত্র নিজে টাকা দিয়ে পাওয়ার ব্যবহার করতে পারবে, অন্য কারো টাকা খরচ করে সেই শক্তি ব্যবহার করতে পারবে না। আর যদি সে এমনটা করতে চায় তাহলে তার বিপদ হবে। আর এইসবের প্রমাণ হিসেবে তার বাবা স্যাংকে ওয়ালেট চেক করতে বলে। স্যাং দেখে তার সব টাকা উধাও, কারণ পাওয়ার সেগুলো কনজিউম করে ফেলেছে। আর কিছু কয়েন মাটিতে পড়ে আছে। ভয়ে স্যাং তার বাবাকে অনুরোধ করে পাওয়ারটা ফিরিয়ে নিতে। সে বলে এই পাওয়ার তাকে শুধু আরো গরিব করবে, কোনো প্রকার লাভ দিবে না। কিন্তু তার বাবা একটা লোন শার্ককে বিজনেস কার্ড দিয়ে বলে টাকা দরকার হলো ওই নাম্বারে কল করতে। সে বলে এই পাওয়ার থেকে পালানোর কোনো উপায় নেই, তাদের পরিবার সবসময় এমন হয়েছে, আর এই পাওয়ার শুধু রক্তের সম্পর্কে কাউকে দেওয়া যাবে। এরপর স্যাং বাড়ি ফিরে এসে মিনসুককে এই সবকিছু খুলে বলে, কারণ তারা দুইজন কখনোই কারো কাছ থেকে কিছু লুকায় না। মিনসুক এটা শুনে প্রথমে হাসে, ভাবে স্যাং বিয়ে এড়ানোর এক্সকিউজ দিচ্ছে। সত্যি প্রমাণ করার জন্য স্যাং তার কাছ থেকে কিছু টাকা ধার নেয়। সে প্লেগ্রাউন্ডে গিয়ে বেয়ার হ্যান্ডে লোহার পুল আপ বার বাকিয়ে ফেলে। এটা দেখে তখনই মিনসুক তার উপর বিশ্বাস করে। তখন দুজনে মিলে পাওয়ার টেস্ট করে আর একটা চার্ট বানায় কোন লেভেলের পাওয়ারে কত টাকা খরচ হয়। শেষ পর্যন্ত তারা বুঝে যায় যত সাবধানে সেভি করুক না কেন টাকা কোনো না কোনো ভাবে ঠিকই উধাও হবে। এই ক্ষমতাটা আসলে একেবারেই ইউজলেস। এটা শুধু তাদেরকে আরো
আরো ধীরে ধীরে গরিব করবে। হতাশ হয়ে স্যাং পাওয়ার ব্যবহার করে আকাশে উড়ে যায়। উপর থেকে পুরো সিউল সিটির দিকে তাকিয়ে সে ভাবে তার বাবা সারা জীবন তাকে শুধু গরিবই দিয়ে গেছে। পরদিন অফিসে স্যাং মিনসুকের বলা নিয়মগুলো কড়াভাবে ফলো করে। সে ধীরে হাঁটে, কোনোভাবেই তার পাওয়ার ব্যবহার করতে চায় না। সাবওয়েতে এক বৃদ্ধা মহিলার ব্যাগ তুলতেও সে সাহায্য করে না। অফিসে সে এমন আচরণ করে যে পাশের কোনো কলিগ যদি একটা পানি বোতল তুলতেও সাহায্য চায় সেখানেও সে না করে দেয়। এই ব্যবহারটার জন্য তার বস তাকে খুব বাজেভাবে বকা দেয় আর তার বিরুদ্ধে একের পর এক কমপ্লেন জমা পড়তে থাকে। কারণ স্যাং কাজ করে একটা ওয়েলফেয়ার অফিসে, তাই সেখানে একে অপরকে সাহায্য করাটা খুবই স্বাভাবিক। এরই মধ্যে স্যাং নিজের শরীরে একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। সে যেদিন থেকে নিজের পাওয়ার ব্যবহার করা বন্ধ করেছে সেদিন থেকে তার শরীর অসম্ভব চুলকাচ্ছে। বাড়িতে ফিরে সে দেখে মিনসুক এখনো নতুন বাড়ি কেনার জন্য টাকা জোগাড় করার উপায় খুঁজছে। সে প্রস্তাব দেয় তাদের অ্যাপার্টমেন্টে থাকা অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব বিক্রি করে দেওয়া। স্যাং রাজি হতেই মিনসুক আগে থেকে বানানো একটা লিস্ট বের করে ফেলে এবং প্রায় স্যাংয়ের সব জিনিসই বিক্রি করে দেয়। অর্থাৎ স্যাংয়ের সব জিনিসই অপ্রয়োজনীয় ছিল। স্যাং সেই জিনিসগুলো ডেলিভারি দিতে বের হয়। ফেরার পথে মিনসুক তাকে বলে অনলাইনে কেনা একটা প্লে স্টেশন একজন লোকের কাছ থেকে নিয়ে আসতে। সং সেই প্লে স্টেশনটা লোকের কাছ থেকে নিয়ে আসে আর লোকটাকে কিছু এক্সট্রা টাকাও দিয়ে দেয়। লোকটা খুশি হয়ে বলে এই টাকা দিয়ে সে তার বাচ্চাদের ঘুরতে নিয়ে যাবে। কিন্তু ঠিক কিছুক্ষণ পরই কয়েকজন গুন্ডা এসে লোকটাকে আটকে নির্মমভাবে মারধর করে আর তার সব টাকা ছিনিয়ে নেয়। স্যাং দূর থেকে সব দেখে। সে জানে যদি এখন নিজে পাওয়ার ব্যবহার করে সাহায্য করে তাহলে তার সব টাকা উধাও হয়ে যাবে। তাই সে কিছুই করে না, চুপচাপ পালিয়ে যায়। সে নিজেকে নিজে বোঝাতে থাকে আমরা যদি আনলিমিটেড টাকা থাকতো তাহলে আমি সবাইকে সাহায্য করতে পারতাম। কিন্তু সত্যিটা হলো তার কাছে সাহায্য করার মতো টাকা তখনও ছিল। সে শুধুমাত্র সাহায্য না করার সিদ্ধান্ত নিয়েছিল আর এই ব্যাপারটা তখন সে ভালোভাবেই বুঝতে পেরেছিল। পরদিন স্যাংয়ের মা তাকে দেখা করতে ডাকে। সে স্যাংয়ের শরীরে ফুসকা দেখে বলে কি অদ্ভুত বিষয়, তার বাবার শরীরে আগে এমন ফুসকা উঠতো আর সেগুলো সময়ের সাথে নিজে নিজে সেরে যেত। স্যাং বুঝে যায় তার বাবা কখনোই তার পাওয়ারের কথা মাকে বলেনি, তাই সেও তখন চুপ থাকে। এরপর তার মা তাকে বহু বছর ধরে জমানো কিছু টাকা দেয়। এই টাকাটা স্যাং আর মিনসুকের সেভিংসের সাথে মিলিয়ে অবশেষে একটা বাড়ি কেনার জন্য যথেষ্ট হয়ে যায়। স্যাং আনন্দে আত্মহারা হয়ে যায় কারণ তার স্বপ্ন অবশেষে পূরণ হতে যাচ্ছিল। তার মা আরো বলে এখন তারা রিটায়ার্ড, তাই সে আর স্যাংয়ের বাবা স্পেনে ঘুরতে যাবে। স্যাং অনেক উত্তেজনায় সেখান থেকে বেরিয়ে পড়ে। মিনসুককে ফোন করে এই সুখবরটা জানায়। কিন্তু একটা ব্রিজ পার হওয়ার সময় সে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা দেখতে পারে। একটা স্কুল বাস ব্রিজ থেকে পড়ে যাচ্ছিল। সেই মুহূর্তে স্যাংয়ের পুরো জীবন চোখের সামনে ভেসে ওঠে। তাকে একটা সিদ্ধান্ত এখন নিতেই হবে। সে লোকগুলোকে বাঁচাবে আর নিজের সবকিছু হারাবে নাকি নিজের ভবিষ্যৎ বাঁচিয়ে চুপচাপ চলে যাবে। এইবার কোনো টাকা বা ভবিষ্যৎ না ভেবে স্যাং মুখ ঢেকে নিজের সব পাওয়ার ব্যবহার করে। সে বাসটাকে টেনে ব্রিজের কিনারা থেকে সরিয়ে নিরাপদে রাস্তায় ফিরিয়ে আনে। তার সব টাকা এতে শেষ হয়ে যায়। বাকি যেটুকু থাকে সেগুলো কয়েন হয়ে মাটিতে পড়ে যায়। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যাং বুঝতে পারে তার মায়ের সারা জীবনের কষ্টে জমানো টাকা কয়েক সেকেন্ডে শেষ হয়ে গেছে। বিনিময়ে সে পেয়েছে শুধু একটা জিনিস, একজন অচেনা হিরো হওয়ার পরিচয়। সে নিরীহ বাচ্চাদের জীবন বাঁচিয়েছিল। তখনই সে তার বাবার কথাগুলোর কথা মনে করতে থাকে আর সে বুঝতে পারে সে যতই পালাতে চাক না কেন মানুষের জীবন বাঁচানো তার ডেস্টিনি। আর এই সত্যতা সে কোনোভাবেই ডিনাই করতে পারে না। এরপর আমাদের পরিচয় হয় আরেকজন মানুষের সাথে যার স্যাংয়ের মতোই সুপার ন্যাচারাল পাওয়ার আছে। পার্থক্য শুধু একটাই, সে একজন নারী আর তার ক্ষমতা আগুন তৈরি করা। এই পাওয়ার ব্যবহার করে সে যারা তাকে তাড়া করছিল তাদের সবাইকে সে পুড়িয়ে দেয়। ঠিক তখনই জোয়ানা নামের এক লেডি গাড়ি থেকে নেমে এসে তাকে আটকে দেয়। অন্য সবার মতো জোয়ানা একটুও ভয় পায় না, বরং সে আশেপাশে পানি পাইপগুলো চালু করে দেয়, যার ফলে চারদিক থেকে পানি ঝর্ণা ঝরতে থাকে। সঙ্গে সঙ্গে আগুনের পাওয়ারওয়ালা মেয়েটা দুর্বল হয়ে পড়ে। জোয়ানা তাকে অজ্ঞান করে গাড়ির ভিতরে একটা বক্সে আটকে নিয়ে চলে যায়। তখনই পরিষ্কার হয় জোয়ানা আসলে কে। সে ভীষণ ধনী আর ক্ষমতাশীল একটি পরিবারের সদস্য। এখানে আসল সত্যটা সামনে আসে, শুধু সুপার পাওয়ার থাকলে কেউ পাওয়ারফুল হয় না। আসল পাওয়ার থাকে টাকার হাতে। যার কাছে যথেষ্ট টাকা আছে সে সুপার ন্যাচারাল পাওয়ারকেও হার মানাতে পারে। এরপর আমাদের পরিচয় হয় আরো দুজনের সাথে, হোয়েন আর উনমিল। আগুনের পাওয়ারওয়ালা মেয়েটা আসলে তাদের টিমেরই একজন সদস্য ছিল, যাকে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম। হোয়েন আর উনমিল তাদেরও আলাদা আলাদা ক্ষমতা আছে। হোয়েন বাইরে থেকে একজন সাধারণ লয়ারের মতো জীবন কাটায়, কারণ যখনই সে অ্যালকোহল খায় তখনই তার পাওয়ার অ্যাক্টিভেট হয়। যেমন স্যাংয়ের পাওয়ার চালাতে টাকা লাগে, হোয়েনের পাওয়ার চালাতেও অ্যালকোহল লাগে। আর উনমিলের পাওয়ার অ্যাক্টিভেট করতে তার খাবার প্রয়োজন হয়। সে যত বেশি ক্যালোরি খায় তত বেশি শক্তি পায়। খাবারই হলো তার ফুয়েল। তখন উনমিল হোয়েনকে ব্রিজের দুর্ঘটনার একটা ভিডিও দেখায়। হোয়েন ভিডিওতে বাস টানতে থাকা লোকটাকে আর তার পকেট থেকে কয়েন পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে বুঝে যায় এই লোকটারও তাদের মতোরই ক্ষমতা আছে। ওই লোকটা হলো স্যাং। এক মুহূর্ত দেরি না করে হোয়েন আর উনমিন তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে স্যাং তখন জেলে ছিল, কারণ সে যা করেছিল সেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। জেলের ভিতরে অন্য কয়েদিরা তাকে উস্কাতে থাকে, তার পাওয়ার দেখাতে বলে। তখন স্যাং তার বাবার দেওয়া কার্ডটার কথা মনে করে। সে ওই নাম্বারে ফোন করে। ফোনটা গিয়ে লাগে চেয়ারম্যান পার্কের কাছে। স্যাং নিজের পরিচয় দেয় আর বাবার নাম বলে। এটা শুনে পার্ক তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় এবং তার জামিনের ব্যবস্থা করে। কিছুক্ষণের মধ্যেই পার্কের লোকেরা এসে স্যাংকে নিয়ে যায়। বাইরে পার্ক নিজে অপেক্ষা করছিল। সে স্যাংকে বাড়ি পৌঁছে দেওয়ার অফার দেয়, কিন্তু গাড়িতে উঠেই যখন পার্ক বলে তার
বাবার কাছ থেকে সে 3 বিলিয়ন লোন নিয়েছে, স্যাং ভয়ে পাগল হয়ে চলন্ত গাড়ি থেকে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পার্কের অ্যাসিস্ট্যান্ট তাকে একটা সিডাকটিক ইনজেকশন দেয়, যাতে করে স্যাং তখনই অজ্ঞান হয়ে যায়। এরপর দৃশ্য আবার জোয়ানার কাছে ফিরে যায়। সে তার টিমকে নিয়ে একটা গোপন ল্যাবরেটরিতে পৌঁছায়। এখানে প্রকাশ পায় সে সুপার পাওয়ারওয়ালা মানুষদের নিয়ে গবেষণা চালাচ্ছে। আগুনের ক্ষমতাওয়ালা মেয়েটাকেও এখানে আটকে রাখা হয়েছিল। ডাক্তারদের কথাবার্তা থেকে জানা যায় তারা সফলভাবে ওয়াজিনের পাওয়ার বের করে ফেলেছে, আর এখন সে একেবারে সাধারণ মানুষ। জোয়ানা ওয়াজিনের রক্তের স্যাম্পল সংগ্রহ করে আর সেই পাওয়ার নিজের শরীর ইনজেক্ট করতে চায়। ডাক্তার তখন জোয়ানাকে সাবধান করে বলে যে এই রক্তটা এখনো মানুষের শরীরে পরীক্ষা করা হয়নি। তখন জোয়ানা ভীষণ রেগে যায়। সে ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করে। নিজের ঝুঁকি না নিয়ে সে নিজের দলের একজন লোককে আদেশ দেয় আগে এই রক্তটা তার শরীরে ব্যবহার করতে। জোয়ানা বলে কিছু ভুল হলে সেটা তার শরীরে কেন হবে। এদিকে স্যাগের কাছে চেয়ারম্যান পার্ক কিছু টাকা দেয় এবং তাকে বলে তার ক্ষমতা দেখাতে, মানে ফাইট করে দেখাতে। পরীক্ষার সময় স্যাগের হাড় মারাত্মকভাবে ভেঙে যায়, কিন্তু যে মুহূর্তে সে টাকাটা ছুঁড়ে ফেলে সঙ্গে সঙ্গে তার শরীর পুরোপুরি সেরে যায়। তবুও সে একজনের বেশি মানুষের সাথে লড়াই করতে পারে না, কারণ ততক্ষণে তার সব টাকা শেষ হয়ে যায়। এটা দেখে পার খুব দ্রুত স্যাংয়ের শক্তি আর দুর্বলতা দুটোই বুঝে ফেলে। টাকা ছাড়া স্যাং একদম অসহায়, তাকে সহজেই মারা যায়। পার্ক থেকে এটাই পরিষ্কারভাবে বোঝায়। তারপর একটা অফার দেয়। সে বলে যদি স্যাং তার মেয়েকে বিয়ে করে তাহলে তার বাবার পুরো 3 বিলিয়নের ঋণ সে মাফ করে দিবে। শুধু তাই না, স্যাং সবসময় টাকার অ্যাক্সেস পাবে আর বিপজ্জনক লোকদের থেকেও সে সুরক্ষিত থাকবে। স্যাং এটা শুনে বিভ্রান্ত হয়ে যায়, কারণ সে তার মেয়েকে বিয়ে করতে চাইছিল না, কারণ সে মিনসুককে সত্যিকারে ভালোবাসে। সে জিজ্ঞেস করে এই বিপজ্জনক লোকগুলো কারা। পার্ক বলে এই প্রশ্নটা তার বাবাকেই করা উচিত ছিল। সে তখন স্যাংকে সতর্ক করে দেয় ভীষণ শক্তিশালী শত্রুরা ইতিমধ্যে তাকে টার্গেট করেছে আর তার মেয়েকে বিয়ে করাই সবচেয়ে নিরাপদ অপশন। কিন্তু স্যাং তো মিনসুককে ভালোবাসে। সে বুঝতে পারে তার কাছে তখনও সামান্য টাকা ছিল। সেই টাকা ব্যবহার করেই সে বিল্ডিং থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পার্কও তাকে যেতে দেয়, কারণ সে জানে স্যাং শেষ পর্যন্ত আবার তার কাছেই ফিরে আসবে। স্যাং বাড়িতে পৌঁছাতেই মিনসুক তার উপর ভীষণ রেগে যায়। সে বাস অ্যাক্সিডেন্টের খবর সব জায়গায় দেখেছে আর সে খুব ভালোভাবেই জানে স্যাং তার ক্ষমতা ব্যবহার করে কত টাকা খরচ করেছে। রাগ আর ভাঙা হৃদয় নিয়ে সে স্যাং এর সাথে ব্রেকআপ করে চলে যায়। স্যাং তাকে কিছুই বোঝাতে পারে না। এরপর হঠাৎ এক বিশাল বিস্ফোরণে স্যাং এর অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপের ভেতর থেকে কয়েকজন লোক বেরিয়ে আসে। ওরা ছিল জোয়ানার লোক। ওয়াজিনের রক্ত নিয়ে করা এক্সপেরিমেন্ট সফল হয়েছে আর এই বিস্ফোরণটা ছিল শুধু একটা সতর্কবার্তা স্যাংকে ভয় দেখানোর জন্য। এখন স্যাং পুরোপুরি বুঝে যায় এরাই সে বিপজ্জনক মানুষ যাদের ব্যাপারে চেয়ারম্যান পার্ক তাকে সতর্ক করেছিল। নিরাপদ থাকার জন্য সে তার বাবার বাড়িতে গিয়ে লুকায়। সেখানে সে তার জন্য রেখে যাওয়া একটা খাম খুঁজে পায়। পরদিন মিনসুকাকা তার বন্ধুর বিয়েতে যায়। সেখানে তার স্যাং এর সাথে যাওয়ার কথা ছিল। একই বিয়েতে জোয়ানাও আসে তার লোকজন নিয়ে। সে জানে স্যাং অবশ্যই তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে এখানে আসবে। স্যাংকে বের করে আনার জন্য জোয়ানা বিয়ের ভেন্যুতেই একটা বিশাল বিস্ফোরণ ঘটায়। খবর দেখে স্যাং আতঙ্কিত হয়ে যায়। মিনসুক সেখানে আছে। সে টাকা জোগাড় করার শেষ সম্বলটা কাজে লাগায়। যে ঘামটা সে পেয়েছিল সেটা তার বাবার লেখা। সেখানে তার বাবা লিখেছিল এই ক্ষমতার কারণে সে নিজেও একইভাবে কষ্ট পেয়েছে। অতীতে যখনই সে স্যাং বা তার মায়ের জন্য ভালো কিছু করতে চেয়েছিল কোনো না কোনো দুর্যোগ সামলাতে গিয়ে সব টাকা শেষ হয়ে গিয়েছিল। তবুও সে সবসময় মানুষকে বাঁচানোর পথটাই বেছে নিয়েছে, কারণ সে মনে করতো একদিন তার নিজের পরিবারও তো এমন একটা দুর্ঘটনা পড়তে পারত। এই কথাগুলো বুঝে স্যাং তার ব্যাংকে ডিপোজিট তুলে নিয়ে মিনসুককে বাঁচাতে ছুটে যায়। বিল্ডিং এর ভেতরে মিনসুক সহ অনেক মানুষ আটকে পড়ে। চারদিকে আগুন আর একটা দেয়াল যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। ঠিক সময় স্যাং এসে দেয়ালটা ধরে ফেলে। সে মিনসুককে বলে সে তার ডিপোজিটের টাকা ব্যবহার করেছে। একে একে সে সবাইকে নিরাপদে বের করে আনে। সবশেষে স্যাং মিনসুকের হাতে বিয়ের রেজিস্ট্রেশনের কাগজ দিয়ে জিজ্ঞেস করে সে কি তাকে বিয়ে করবে। মিনসুক আর রেগে নেই। তখন সে স্যাংকে বুঝতে পেরেছিল, তাই সে হ্যাঁ বলে। দুজন একে অপরকে জড়িয়ে ধরে। কিন্তু ঠিক তখনই জোয়ানার অ্যাসিস্ট্যান্ট সেখানে হাজির হয়। সে এখন ওয়াজিনের আগুনের ক্ষমতা পেয়ে গিয়েছিল আর তার একটাই লক্ষ্য ছিল স্যাংকে ফাইটে বাধ্য করা আর তার সব টাকা শেষ করে দেওয়া। আর স্যাংয়ের টাকা শেষ হতেই সে তাকে আগুনে পুড়িয়ে মারতে চায়। স্যাং ভীষণভাবে আহত হয়। এরপর সেই লোক মিনসুকের দিকে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে স্যাং পেছন থেকে একটা বিশাল পিয়ানো ছুঁড়ে মারে। স্যাংয়ের হাতে তখন একটা বক্স ছিল। মিনসুক বুঝতে পারে তার বন্ধুর বিয়েতে পাওয়া ক্যাশ উপহারগুলো ওটার ভিতরেই আছে। তবুও লড়াই শেষ হয় না। সে ওই টাকাগুলো ব্যবহার করে, কিন্তু সেই টাকাগুলো দ্রুত শেষ হয়ে যায় আর স্যাং আঘাতের কারণে আরো দুর্বল হয়ে পড়ে। তারা পালাতেও পারে না। ঠিক সেই মুহূর্তে দেয়াল ভেঙে হুয়েন আর উর্মিন সেখানে এসে তাতে বাঁচায়। হুয়েন স্যাংয়ের হাতে কিছু টাকা দেয়। অনেক আগে স্যাংয়ের বাবা হুয়েনকে মদ কেনার জন্য টাকা দিয়েছিল। আজ হুয়েন সেই ঋণই পরিশোধ করে। এই টাকাগুলো পেয়ে স্যাং একটু শক্তি ফিরে পায়। সে তখন জিজ্ঞেস করে ওরা কারা। উর্মিন বলে তারা কোরিয়ান অ্যাসোসিয়েশন অফ সুপার হিউম্যানস এর সদস্য। এটা শুনে স্যাং আরো স্ট্রেসে পড়ে যায়। একটা সমস্যা শেষ হতে না হতে আরেকটা সমস্যা তার সামনে এসে দাঁড়ায়। এরপর এপিসোড 3 এর শুরু হয় স্যাংয়ের এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখিয়ে। স্বপ্নে সে দেখে মিনসিকে বাঁচাতে গিয়ে সে নিজে আগুনে পুড়ে যাচ্ছে। আতঙ্কে ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে হুয়েনের বাড়িতে আছে সে। জ্ঞান ফিরতে স্যাং মিনসিকে নিয়ে চলে যেতে চায়। সে কোনো অ্যাসোসিয়েশনে যোগ দিতে চায় না। সুপার হিরো হওয়ার কথাও সে ভাবতে চায় না। কিন্তু হুয়েন তাকে থামায় এবং এটা কঠিন সত্য বলে স্যাং এর যাওয়ার মতো কোনো জায়গা নেই। তার বাড়ি পুড়ে গেছে। তাই স্যাং আর মিনসিক বাধ্য হয়ে সেখানে থাকতে থাকে। হুয়েন তখন নিজের ক্ষমতাটা ব্যাখ্যা করে। সে যে কোনো কঠিন জিনিসের ভেতর দিয়ে অনায়াসে যেতে পারে। দরজা বা জানালার দরকার নেই। উনমিন বলে
তার ক্ষমতার কথা। সে আসলে টেলিকাইনেটিক, মানে সে শুধু মনের জোর ব্যবহার করে জিনিস নাড়াতে পারে। ওয়েন তখন তাদের বাড়ির ভেতরের এক গোপন ঘরে তাদেরকে নিয়ে যায়। সেখানে তাদের দল আর শত্রুদের পুরো ইতিহাস রাখা আছে। সেখানেই স্যাং জানতে পারে আসল সত্য। যে সংগঠনটা তাদের স্বীকার করছে তার নাম হলো মুনদানে ব্যাঙ্গার্ড। তাদের নেতার নাম হলো জুয়ান, যে হলো জুয়ানার বাবা। এই সংগঠনটা আসলে ভীষণ ধনী আর ক্ষমতাবান। টাকা, প্রভাব, রাজনৈতিক কানেকশন, সরকার আর মিডিয়া সবকিছুই যেন তাদের নিয়ন্ত্রণে। শুধু একটা জিনিসের খুব অভাব, আর সেটা হলো মানবিকতার। এই ক্ষমতা ব্যবহার করে তারা বছরের পর বছর গোপনে সুপারন্যাচারাল ক্ষমতা সম্পন্ন মানুষদের শিকার করছে। এই জন্যই তারা ওয়াজিনকে অপহরণ করেছিল, যার কাছে আগুনের ক্ষমতা ছিল। আর এখন তারা স্যাংয়ের পিছনে, কারণ টাকা যেহেতু তাদের কাছে অসীম আছে, তাই স্যাংয়ের ক্যাশ পাওয়ার অ্যাবিলিটি তাদের জন্য একদম পারফেক্ট। এইসব শুনে স্যাং বিষয়টা খুব বেশি সিরিয়াসলি নেয় না। তখন হুয়েন পরিষ্কার করে তাকে বোঝায় স্যাংকে এখন থেকেই সাধারণ জীবনযাপন করতে হবে, আর সেই সাথে মুনডানে ব্যানগার্ডের আক্রমণ থেকেও বাঁচতে হবে। আর এভাবেই তারা প্রমাণ জোগাড় করবে, কারণ যখন সুপার পাওয়ারের কথা আসে এই মানুষগুলো কাউকে মারতে এক সেকেন্ডও ভাবে না। এদিকে জুয়ান হাসপাতালে নিজের বাবাকে দেখতে আসে। সে তাকে বলে অবশেষে সে সেই মানুষটাকে খুঁজে পেয়েছে যিনি তার এই অবস্থার জন্য দায়ী, আর এবার সে আর কাউকে ছেড়ে দেবে না। কোনো আবেগ না দেখিয়েই জুয়ানা নিজের বাবার অক্সিজেন মাস্কটা খুলে নেয় এবং নিজেই তার কষ্টে শেষ করে দেয়। এরপর সে জুয়ানাকে ফোন করে আর স্যাংকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে বলে। সে জুয়ানাকে সতর্ক করে দেয় যেন স্যাংয়ের সঙ্গে হুয়েনে দেখা হওয়ার আগেই তাকে সে ধরে ফেলে। কিন্তু জুয়ানা ইতিমধ্যে আগুন লাগার ঘটনার ফুটেজ দেখে ফেলেছিল। সে বুঝে যায় সবকিছু হাতের বাইরে চলে গেছে, এখন অনেকটা দেরি হয়ে গেছে। একই সময় পুলিশের তদন্ত এগোতে থাকে। এক অফিসার তখন এমন একটা ভিডিও পায় ক্যাশির ও স্যাং মানুষকে বাঁচাচ্ছে, কিন্তু একটা জিনিস তার চোখে অনেক অস্বাভাবিক লাগে। সবাই যেখানে ভয় পেয়ে পালাচ্ছিল সেখানে মিনসুক একদম শান্তভাবে ক্যাশিওর পাশে দাঁড়িয়ে আছে। এতে পুলিশের সন্দেহ তার উপর হয়। তারা এরপর মিনসুকে খুঁজে বের করে আর তাকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়। এদিকে স্যাংয়ের ট্রেনিং শুরু হয়ে যায়। হুয়েন আর উনমিন স্পষ্ট করে বলে দেয় শুধু সুপার পাওয়ার থাকলেই হবে না, সঙ্গে শারীরিকভাবে শক্ত হতে হবে, কারণ যদি কোনোদিন টাকা ছাড়া বিপদে পড়ে যায় তাহলে তার মৃত্যু তখন নিশ্চিত। ট্রেনিং এর সময় হুয়েন সেটা প্রমাণও করে দেয়। স্যাং নিজের পাওয়ার ব্যবহার করার পরও হুয়েনের গায়ে একটা ঘুষি লাগাতে পারে না। হুয়েন নিজের শরীর এমন ভাবে ট্রেন করেছে যাতে সে এমন পরিস্থিতিতেও টিকে থাকতে পারে। সবকিছু কতটা সিরিয়াস বুঝে স্যাং পুরো মন দিয়ে ট্রেনিং শুরু করে। কয়েকদিনের মধ্যে সে আগে থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এরপর তাদের প্রথম মিশন ঠিক হয় মুনদানে ব্যানগার্ডের গোপন রিসার্চ ল্যাবরেটরিতে ঢুকে সেটাকে ধ্বংস করার আর সেখান থেকে প্রমাণ সংগ্রহ করার। প্রস্তুতির সময় উনমিন স্যাংকে একটা বানর টুপি আর একটা পকেটওয়ালা আন্ডারওয়্যার পরতে দেয়। টুপিটা ছিল মুখ লুকানোর জন্য, আর আন্ডারওয়্যারটা তার পকেট থেকে পাওয়ার ব্যবহার করার সময় যেসব কয়েন পড়ে সেগুলো জমা করার জন্য। পুরো প্রস্তুত হয়ে স্যাং প্রথমে নিজের পুরনো বাড়ির আশেপাশে অন্ধকার গলিতে চলে যায়। সেখানে যারা মানুষকে হয়রানি করে আর লুটপাট চালায় তাদের ভালোভাবে সে শিক্ষা দেয়। এরপর সে সেই লোকটার কাছে যায় যে একসময় তাকে প্লে স্টেশন বিক্রি করেছিল। সে চুপি চুপি সেটা তাকে ফিরিয়ে দেয়, কারণ সে ওই ঘটনার পর ইতিমধ্যে অনেক গিল্টি ফিল করছিল। বাড়িতে ফিরে স্যাং বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেশি দেখিয়ে ফ্লেক্স করে। এতে করে মিসুক একটু অস্বস্তি বোধ করে। এরপর সে একটা সুখবর দেয়, ওরা আগেই তাদের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে গেছে, আর সেই কারণে তারা হাউজিং লটারিতে একটা বাড়ি জিতে গেছে। এখন শুধু সেটা ডাউন পেমেন্ট দিলেই হবে। মিসু তখন একদমই চিন্তিত না, কারণ পরের দিনই তার একটা ইন্টারভিউ আছে যেটার স্যালারি তার বর্তমান চাকরির দ্বিগুণ। এইসব শুনে স্যাং ভীষণ খুশি হয়ে যায়। নিজের বাড়ির স্বপ্ন অবশেষে তাদের হাতে নাগালে। কিন্তু এরপরই মিংসুক তাকে কিছু অতিরিক্ত টাকা দেয়। স্যাং জিজ্ঞেস করে এটা সে কেন করছে। মিংসুক বলে সে নাকি আরেকটা এক্সপেরিমেন্ট করতে চায়, দেখতে যায় স্যাং এর পাওয়ার আর কোথায় কোথায় কাজে লাগাতে পারে। স্যাং সঙ্গে সঙ্গে তার ইঙ্গিত বুঝে ফেলে। দুজনের পর একে অপরকে চুমু খায় আর রুমের ভেতরে চলে যায়। অন্যদিকে জোয়ানা ভীষণ রেগেছিল, কারণ স্যাং তার সব থেকে প্রিয় অ্যাসিস্ট্যান্ট জিকে মারাত্মকভাবে আহত করেছিল। আর তাকে আরো শক্তিশালী বানানোর জন্য জোয়ানা ভিন্ন ধরনের সুপার পাওয়ার যুক্ত নতুন একটা রক্তের নমুনা নিয়ে আসে। এই ইনজেকশন জিকে মেরে ফেলতেও পারত, কিন্তু জোয়ানার তাতে কোনো মাথা ব্যথা নেই। সে ডাক্তারের উপর চেঁচিয়ে আদেশ দেয় যেভাবে হোক ইনজেকশনটা পুশ করতে। পরে স্যাং, উনমিন আর হিয়ন একটা ছোট শহরে আরেকটা মিশনে যায়। তারা দরিদ্র মানুষদের বাড়িতে ব্রিকেট পৌঁছে দেয়, কারণ শীতে গরিবদের সব থেকে বড় শত্রু হলো ঠান্ডা। তাদের লক্ষ্য শহরের বাসিন্দাদের রক্ষা করা। সেখানে তারা মিস্টার ডি নামে এক বৃদ্ধর সঙ্গে দেখা করে, যারও সুপার পাওয়ার ছিল। কারো চোখে দিকে তাকালেই সে তার ভবিষ্যৎ দেখতে পেত, কিন্তু এই পাওয়ারের একটা ভয়ঙ্কর দাম ছিল, যেটা হলো অন্যদের যেমন টাকা, খাবার বা অ্যালকোহল লাগে, মিস্টার ডি এর লাগে স্মৃতি। হ্যাঁ, প্রতিবার ভবিষ্যৎ দেখার সঙ্গে সঙ্গে সে নিজের অতীতের স্মৃতিগুলো হারিয়ে ফেলে। সে ভুলে যায় সে কাকে দেখেছে আর কার সাথে কি কথা বলেছে। মিস্টার ডি স্যাংয়ের চোখের দিকে তাকিয়ে তার ভবিষ্যৎ বলে। সে বলে স্যাংয়ের আত্মার ভিতরে এক ধরনের হারিয়ে যাওয়ার শক্তি আছে। যদি স্যাং বারবার বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ে আর দুর্যোগের সামনে দাঁড়ায়, তাহলে একদিন সে নিজের আসল শক্তিটা চিনতে পারবে। তার পাওয়ার যেন অন্য সবার থেকে আলাদা। সে এক বিশেষ ধরনের সুপার হিউম্যান। এইসব শুনে স্যাং বিভ্রান্ত আর ভারাক্রান্ত হয়ে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই হঠাৎ মুনডানে ব্যানগার্ডের লোকেরা তাদের উপর আক্রমণ করে। উনমিল মিস্টার ডেকে নিয়ে পালিয়ে যায়। ওয়েন স্যাংকে কিছু টাকা দিতে বলে দৌড়ে পালাতে। স্যাং তখন ধরা পড়লে পুরো প্ল্যান ভেস্তে যাবে। ওয়েন একা থেকেই তাদের সঙ্গে লড়াই করতে থাকে। সংখ্যায় অনেক কম
কম হয়ে স্যাং এটা মেনে নিতে পারে না। ওয়েনকে একা লড়তে দেখা তার সহ্য হয় না। ঠিক তখনই স্যাং চেয়ারম্যান পার্কে ফোন করে আর বলে সে তার সব শর্ত মানতে রাজি, শুধু এখন তার একটা লোন দরকার। সে বুঝে গেছে পার্ক টাকার জন্য তার পিছনে নেই, কারণ তার কাছে তো এমনিতেই অঢেল টাকা আছে। পার্ক আসলে স্যাং এর কাছ থেকে অন্য কিছু চায়। এরপর তাদের মধ্যে একটা ডিল হয়। একই সময়ে জানা যায় মিসুক যে ডাবল স্যালারি চাকরি ইন্টারভিউ দিতে গিয়েছিল সেটা আসলে চেয়ারম্যান পার্কের সঙ্গেই ছিল। আর মিস পার্ক অনেক আগে এই সবকিছু প্ল্যান করে রেখেছিল। ব্যাটল ফিল্ডে ফিরে দেখা যায় ওয়েন, উনমিল আর মিস্টার ডি পালানোর চেষ্টা করছে, কিন্তু মুনডানে ব্যানগার্ডের লোকেরা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন জোয়ানার সামনে এগিয়ে আসে, সে সবাইকে একসঙ্গে নিয়ে যেতে এসেছে। মিস্টার ডি জোয়ানাকে দেখা মাত্র তার চোখের দিকে তাকায় আর তার ভবিষ্যৎ দেখে ফেলে। সে তখন বলে তার পরিবারের ভেতর থেকে একটা দানব ফিরে আসবে। এরপর জোয়ানাকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে আর খুব শীঘ্রই তার ভয়ঙ্কর মৃত্যু হবে, আর সে মৃত্যু দায়ী সে নিজেই থাকবে। জোয়ানা এইসব শুনে রাগে ফেটে পড়ে। যদিও মিস্টার ডি এর ভবিষ্যৎবাণী কখনো ভুল হয়নি, তবুও রাগের মাথায় সে তাকে গুলি করে, কিন্তু গুলিটা হঠাৎ মাঝ আকাশে উধাও হয়ে যায়। সে গুলিটা তখন স্যাং এর হাতে। স্যাং সেখানে এসে পৌঁছায় এক বিশাল লোন নিয়ে। সে একে একে মুনদানে ব্যানগার্ডের সব সদস্যদের নামাতে শুরু করে। ওয়েন আর উনমি তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। ঠিক তখনই হঠাৎ করে একটা গাড়ি ফুল স্পিডে সঙ্গের দিকে ছুটে আসে। সে মাঝ আকাশে গাড়িটাকে থামিয়ে দেয়। এই গাড়িটা ছুড়ে মেরেছিল জি, যে এখন ইনজেকশন নেওয়ার পর আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। এরপর স্যাং আর জি এর মধ্যে শুরু হয় ভয়ঙ্কর এক ব্রুটাল ফাইট, যাতে করে স্যাং এর টাকা প্রায় পুরোপুরি শেষ হয়ে আসে। শেষ মুহূর্তে সে শুধু শক্তি নয়, নিজের বুদ্ধি ব্যবহার করে। অল্প কিছু টাকা বাকি থাকতেই সে স্যাংকে শূন্য তুলে অনেক দূর নিয়ে যায়। এই মুহূর্তে স্যাং বুঝতে পারে মিস্টার ডি যেই ইনার পাওয়ারের কথা বলেছিল সেটার কথা। তখন সে আর শুধু টাকার জোরে লড়ছিল না, সে তখন লড়ছিল নিজের ইচ্ছা শক্তি ব্যবহার করে। এদিকে সং জিকে টেনে নিয়ে যায় একটা পুকুরের কাছে। দুজনে পানিতে ঢোকার সাথে সাথে জি এর আগুনের পাওয়ার একদম কাজ করা বন্ধ করে দেয়। পানি তার ফায়ার বেস্ট পাওয়ার একদম নিস্তেজ করে দেয়, আর এতে করে স্যাং বিশাল একটা অ্যাডভান্টেজ পেয়ে যায়। আগুন ছাড়া জি এর সাথে এবার স্যাং সামনাসামনি লড়তে পারে, কিন্তু ঠিক তখনই স্যাং এর সব টাকা পুরোপুরি শেষ হয়ে যায়। যেই মুহূর্তে সেটা হয়, জি তাকে ওভার পাওয়ার করে, তার উপর চেপে বসে পুকুরে ডুবিয়ে মারার চেষ্টা করে। চারপাশে যারা দেখছে সবাই একদম শকড হয়ে যায়। কেউ বুঝতেই পারছিল না স্যাং আবার নতুন করে উঠবে নাকি এখানেই সব শেষ। পান নিচে ছটফট করতে করতে স্যাং হঠাৎ খেয়াল করে পুকুরের তলায় ছড়িয়ে আছে অসংখ্য কয়েন। তখনই তার মাথায় আসে এই পুকুরটা আসলে একটা উইশিং পয়েন্ট, যেই পুকুরে মানুষের নিচে ইচ্ছা পূরণ করার জন্য। আর এই কয়েনগুলো ব্যবহার করে স্যাং আবার নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে। সে হঠাৎ পানির ভেতর থেকে বেরিয়ে আসে আর এক বিশাল পাঞ্চ মারে, যেটা জি কে অনেক দূরে ছিটকে দেয়। এই দৃশ্য দেখার পরে বাকি গাছটা পুরোপুরি ভেঙে পড়ে। তারা তখন স্যাংকে ভয় পেতে শুরু করে। ঠিক সেই সময় জোয়ানার কাছে একটা কল আসে। কলটা এসেছিল তার বাবা জনের কাছ থেকে। আসলে কলটা ছিল স্যাং এর জন্য। জোয়ানার বাবা জন একদম শান্তভাবে তাকে বলে সে সং এর সাথে লড়তে চায় না, সে শুধু স্যাং এর পাওয়ার চায়। এর বদলে সে যে কোনো দাম দিতে রাজি। এমনকি স্যাংকে সিদ্ধান্ত নেওয়ার জন্য কয়েকদিন সময়ও দেয় সে। কয়েকদিন কেটে যায়। স্যাং খেয়াল করে মুনদানে ব্যানগার্ডের লোকেরা হঠাৎ করে আক্রমণ করা বন্ধ করে দিয়েছে। তখন তার কাছে পরিষ্কার হয় ওরা সবাই স্যাং এর উত্তরের জন্য অপেক্ষা করছে। এদিকে পুলিশ এই শহরে তদন্ত শুরু করে। তারা সেখানে মাটিতে ছড়িয়ে থাকা কয়েন খুঁজে পায়, যেগুলো আগে ফায়ার অ্যাক্সিডেন্টের সময় পাওয়া কয়েনের মতোই। পানির ভেতরে তারা একটা লোন এগ্রিমেন্টও খুঁজে পায়, যেই লোন এগ্রিমেন্টটা ছিল সং এর নামে। সবকিছু মিলিয়ে পুলিশ বুঝে ফেলে সং এ হচ্ছে সেই লোক, আর সে হলো মিসুকের হাজবেন্ড, যেই মেয়ে ফায়ার অ্যাক্সিডেন্টের সময় সেদিন সেখানে ছিল। অন্যদিকে স্যাং তার বাবা মাকে নিজে বিয়ের কথা জানাতে চায়। কথার মাঝেই সে জনের বাবা দেওয়া পাওয়া বিক্রি করার কথাটাও তোলে। তার বাবা তখন সাথে সাথে সাবধান করে দেয় যে মুনদানে ব্যানগার্ডকে বিশ্বাস করা একদমই ঠিক না। এতে স্যাং বুঝতে পারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে পুরোপুরি নিশ্চিত হতে হবে পাওয়ার বিক্রি করা কি আদৌ সম্ভব কিনা। কিন্তু এই ব্যাপারে সে চেয়ারম্যান পার্কে কিছুই জিজ্ঞেস করতে চায় না, কারণ লোনের জন্য উনি আগেই তার উপর রেগে আছে। আর হুয়েনকে জিজ্ঞেস করলেও কোনো লাভ নেই, সে নিশ্চিতভাবে এর বিরোধিতা করবে। তাই স্যাং কোনো রাস্তা না পেয়ে উনমিলের কাছে যায়। উনমিল যখন শুনে স্যাং ক্ষমতা বিক্রি করতে চায়, তার মনে পড়ে ওয়াজিনের সাথে শেষ কথোপকথনের কথা। ওয়াজিন একসময় বলেছিল কিছু মানুষ নাকি সত্যি নিজের পাওয়ার বিক্রি করে দেয়। সত্য যাচাই করতে উনমিন আর স্যাং অন্য সুপার হিউম্যানসদের ফাইলস দেখতে শুরু করে। তারা সেখানে যা দেখে তা উনমিনকে পুরোপুরি শক করে দেয়। পাওয়ার বিক্রি করা শুধু সম্ভবই না, এর দামও আসলে অনেক বেশি। ওয়াজিনের পাওয়ারও মিলিয়ন টাকায় বিক্রি হয়েছিল। এতদিন উনমিন ভেবেছিল ওয়াজিন হয়তো মারা গেছে। এরপর স্যাং নিজের ফাইলটা দেখে, ওখানে লেখা আছে তার পাওয়ারের মূল্য 1.3 বিলিয়ন। এত পরিমাণ টাকার অ্যামাউন্ট দেখে স্যাং ধীরে ধীরে কনভিন্স হতে থাকে। সে ভাবতে থাকে বারবার এইসব মারামারি আর হামলার মধ্যে না পড়ে বরং পাওয়ার বিক্রি করে মিসুকের সাথে একটা শান্ত জীবন বানানোই হয়তো ভালো হবে। এই সময় দেখা যায় হুয়েন নিজের গাড়িতে বসে মদ খাচ্ছিল আর নিজের মেডিকেল রিপোর্টগুলো পড়ছিল, যেখানে লেখা ছিল অতিরিক্ত মদ্যপানের কারণে তার লিভারে ক্যান্সার হয়েছে। ডাক্তার আগেই বলে দিয়েছিল তার হাতে আর বেশি সময় বাকি নেই, এখন তাকে বাঁচতে চাইলে মদ ছাড়তেই হবে। কিন্তু হিউন তো তাতে রাজি না, সে মুনদানে ব্যানগার্ডের সাথে লড়াই চালিয়ে যেতে চায়। এদিকে জোয়ানাকে সতর্ক করে দেয় আমেরিকা থেকে একজন লোক আসছে যে স্যাং এর এই পাওয়ার কিনবে। জোয়ানা যদি তার আগেই স্যাংকে ধরতে না পারে তাহলে তাকে
তাকে এর ভয়ঙ্কর ক্ষতিপূরণ দিতে হবে। দেখে মনে হচ্ছিল এই প্রথমবার যেন জোয়ানা সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিল, কারণ মিস্টার ডুয়ের ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই সত্যি হতে শুরু করেছিল। স্যাং তখন সব হিসাব করতে থাকে, বাকি লোন, ফিউচার ইনভেস্টমেন্ট, হাউস ডিপোজিট সব যোগ করে সে জোনকে ফোন করে আর বলে সে পাওয়ার বিক্রি করতে রাজি আছে, কিন্তু তার দাম 1 বিলিয়ন। জোয়ানও রাজি হয়ে যায়। এই খুশিতে স্যাং আগে মিনসুককে তার সব থেকে পছন্দের সব থেকে দামি গ্রিক ইয়োগার্ট খাওয়াতে নিয়ে যায়। এরপর তাকে কুলে তুলে শহরের সব থেকে উঁচু বিল্ডিং এর চূড়ায় উড়িয়ে নিয়ে যায়। মিনসুক বারবার জিজ্ঞেস করে সে এমন কেন করছে, সে কি লটারিতে জিতে গেছে নাকি। স্যাং বলে না, এমন কিছুই না। স্যাং তখন তাকে একটা রিং বের করে দেয় আর বলে খুব শীঘ্রই তাদের সব সমস্যা শেষ হয়ে যাবে, সবকিছু ঠিকঠাক হলে ওরা দুজন সারা জীবন সুখে থাকবে। এই কথা শুনে মিংসুক খুব খুশি হয়। স্যাং শুধু বলে আর একটু অপেক্ষা করতে হবে, খুব শীঘ্রই ওরা নতুন বাড়িতে উঠবে। পরদিন অফিসে স্যাং অস্বাভাবিক রকম ভালো মুডে ছিল। একজন লোক আসে, নাম জন নাথান। সে সেখানে নিচে বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করতে এসেছিল। সে নাকি সম্প্রতি আমেরিকা থেকে এসেছে। স্যাং জানে না এই জুন নাথানই আসলে সেই লোক যার কথা জোয়ান সেদিন বলছিল। সে আসলে জোয়ানের ছেলে। জুন নাথান স্যাং এর কাজের প্রশংসা করে আর বলে সেও মানুষের জন্য কাজ করতে চায়, একদম স্যাং এর মতো। এই কথার মধ্যে দিয়ে সে আসলে স্যাং এর পাওয়ারের কথাই বলছিল, কিন্তু স্যাং ভুল বুঝে ভাবে সে ওয়েলফেয়ার অফিসের কাজের কথা বলছে। ঠিক তখনই এক কলিগ এসে স্যাংকে জানায় বাইরে একজন পুলিশ অফিসার নাকি তার খোঁজ করছে। এই কথা শুনে স্যাং ভয় পেয়ে যায়। সে তড়িঘড়ি করে অফিস থেকে বেরিয়ে পড়ে। তার মাথায় তখন একটাই চিন্তা, পুলিশ ধরার আগেই তাকে তার পাওয়ার বিক্রি করে দিতে হবে, যাতে কোনো প্রমাণ না থাকে। পালাতে গিয়ে এক পুলিশ অফিসার তাকে দেখে ফেলে এবং ধাওয়া শুরু করে। স্যাং বাঁচতে গিয়ে একটা গাড়ি চুরি করে নেয় এবং রাস্তা থেকেই জোয়ানকে ফোন করে। জোয়ান তাকে সরাসরি নিচের লোকেশনে আসতে বলে, কিন্তু তার আগেই হোয়েন সেখানে পৌঁছে স্যাং এর পথ আটকায়। দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর উনমিনও এসে পৌঁছায়, কারণ হোয়েন কখনোই উনমিনকে বলেনি যে স্যাং তার পাওয়ার বিক্রি করতে যাচ্ছে। তাই উনমিনও সেই লড়াইয়ে জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত তিনজনে ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্যাং এর কাছে আর 1 টাকাও ছিল না। হোয়েনের কাছে 1 ফোঁটা অ্যালকোহলও নেই, আর উনমিনের কাছে কোনো খাবারও নেই। এই অবস্থাতে তারা অবশেষে মারামারি ছেড়ে কথা বলে। মোয়েন মরিয়া হয়ে বোঝানোর চেষ্টা করে পাওয়ার বিক্রি করা ভুল, ওদের কখনোই ভিতরে ঢোকা উচিত না। কিন্তু কথা বলার মাঝেই স্যাং তবুও ভেতরে ঢোকার চেষ্টা করে। একই সময়ে চেয়ারম্যান পার্কের লোকজন সব দেখছিল। পার্ক জানতে পারে স্যাং জোয়ানের কাছে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে তার লোকদের আদেশ দেয় স্যাংকে থামাতে, কিন্তু এতে উল্টোটা হয়। তারা গেট আটকাতে গিয়ে গাড়িতে গেট ভেঙেই ফেলে এবং অজান্তেই স্যাংকে পালানোর সুযোগ করে দেয়। স্যাং ভিতরে ঢুকে পড়ে। গার্ডরা তাকে এসকর্ট করে রিসার্চ ল্যাবরেটরিতে নিয়ে যায়। সেখানে সে জনার মুখোমুখি হয়। জোয়ানা তাকে দেখায় একটা ব্যাগ ভর্তি তাকে প্রতিষ্ঠিত 4 বিলিয়ন ওন এবং বলে এই প্রসেসটা শেষ হলে টাকা সব তার হবে। কথা মতো স্যাং অপারেশনের চেয়ারে বসে পড়ে। একটা ড্রিলের মতো মেশিন ধীরে ধীরে তার মাথা দিকে এগিয়ে আসে। তার শরীর থেকে পাওয়ার আলাদা করার প্রক্রিয়াটা ভয়ঙ্কর, যন্ত্রণাদায়ক এবং বিপজ্জনক ছিল। ভয় তাকে গ্রাস করে, কিন্তু স্যাং নিজেকে শক্ত করে ডাক্তারের দিকে ইশারা করে শুরু করতে বলে। ঠিক তখনই একটা গুলির শব্দ। স্যাং সেখানে গুলিবিদ্ধ হয়। গুলি চালিয়েছিল হোয়েন। এরপরে আমরা একটু আগের মুহূর্তে ফিরে যাই। প্রসেস শুরু হয় ঠিক আগে জোয়ানা হঠাৎ তার বাবার ফোন পায়। ফোনে কথা বলতে বলতে সে আত্মবিশ্বাসের সঙ্গে বলে সে অবশেষে স্যাংকে ধরে ফেলেছে। এই কথা শুনেই স্যাং বুঝে যায় এইখানে এসে ধরা দিয়ে সে ভয়ঙ্কর একটা ভুল করেছে। সে সঙ্গে সঙ্গে পালানোর চেষ্টা করে, কিন্তু ইতিমধ্যে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। তার হাত পা শক্ত করে বেঁধে দেওয়া হয়, যার ফলে সে একদমই নড়াচড়া করতে পারে না। তখন জোয়ানা আসল সত্যটা বলে। সে বলে স্যাংয়ের এখানে আসলে আসাই উচিত ছিল না, কারণ একবার পাওয়ার নিয়ে নিলে ওরা তাকে মেরে ফেলারই প্ল্যান করেছিল। এই কথা বলে জোয়ানার সন্তুষ্টি হাসি হাসে আর ঘুরে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু স্যাং তাকে থামায়। সে জিজ্ঞেস করে সে কি সত্যিই ভেবেছিল স্যাং এত সহজে নিজেকে বিক্রি করবে। সে বলে এই পাওয়ার তার বাবা, দাদা আর তার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া। সে জানায় এতক্ষণ যা কিছু হয়েছে সবকিছু তার প্ল্যান অনুযায়ী। তার আসল উদ্দেশ্য ছিল মন্টানা ব্যাংকার ধ্বংস করা এবং তারপর একটা স্বাভাবিক জীবন বাঁচা। ঠিক তখনই বাইরে থেকে উনমিন পুরো রিসার্চ ল্যাবের মেইন ফিউজ উড়িয়ে দেয়, যার ফলে চারপাশে হইচই, অন্ধকার আর বিশৃঙ্খলা নেমে আসে। এর পরপরই হুয়েন স্যাংয়ের হাতে লগের দিকে গুলি চালায়। ঠিক তখনই একটা ব্যাগ ভর্তি টাকা এসে গুলির সামনে পড়ে। গুলিতে ব্যাগটা ফেটে টাকা চারদিকে উড়ে যায়। স্যাং তার পাওয়ার ব্যবহার করে এক একটা নোট মাঝ আকাশটাই ধরে ফেলে। সে নিজেকে মুক্ত করে এবং একে একে গার্ডদের খুব সহজে কাবু করে ফেলে। এই সময় আসল সত্যটা জানা যায়, সবকিছু আগেই প্ল্যান করা ছিল। উনমিন, হুয়েন আর স্যাং তিনজন মিলে পুরো প্ল্যানটা বানিয়েছিল। তারা জানতো মুন্দানে ব্যাংগার্ড ওদের উপর নজর রাখছে, তাই ইচ্ছে করে এই পুরো নাটকটা সাজানো হয়েছিল ওদের ভুল পথে চালানোর জন্য। যখন উনমিন আর স্যাং আগে হুয়েনের ঘরে ওয়াজিনের সেই ফাইলটা দেখতে দেখেছিল, হুয়েন আগে একটা নোট রেখে গিয়েছিল গোপনে প্ল্যানের সংকেত দিয়ে। এখন হুয়েন গুরুত্বপূর্ণ ফাইল আর টাকা নিয়ে ল্যাব থেকে পালিয়ে যায়। পালানোর আগে ওরা পুরো জায়গাটা আগুনে জ্বালিয়ে দেয় যাতে কোনো প্রমাণ না থাকে, কিন্তু পালাতে গিয়ে 10-12 জন গার্ড তাদের ধাওয়া করে এবং একে একে এক্সিট গেট বন্ধ করে
দেয়। এই বিশৃঙ্খলার মাঝেই স্যাং এর টাকার ব্যাগ একটা গেটের মধ্যে আটকে যায়। ব্যাগ টানতে টানতে স্যাং এর ফোন বেজে ওঠে। ফোনে মিংসুক তখন অনেক খুশি ছিল। সে বলে সে 50% ডিসকাউন্টে একটা রেস্টুরেন্ট বুক করেছে দুই পরিবারের প্রথম মিটিং এর জন্য। এই ফোনে মনোযোগ চলে যেতেই টাকার ব্যাগটা হাতছাড়া হয়ে যায় এবং চিরতরে হারিয়ে যায়। স্যাং যে স্বপ্নগুলো মিংসুককে দেখিয়েছিল সব মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। তারা কোনো মতে ল্যাব থেকে বেরিয়ে আসে, কিন্তু গার্ডরা এখনো পিছনে। আর সব থেকে খারাপ ব্যাপার, তাদের পাওয়ার চালানোর মতো একদম কিছুই নেই। টাকা নেই, অ্যালকোহল নেই। আর কোনো উপায় না দেখে তারা জানালা দিয়ে লাফ দেয় এবং নিচের বড় একটা কন্টেনার মধ্যে পড়ে যায়। সেখানে গার্ডরা ধরার চেষ্টা করে। ঠিক তখনই উর্মিন তার ট্রাক দিয়ে গার্ডদের ধাক্কা মারে এবং 3 জনকে বাঁচিয়ে ফেলে। শেষমেশ তারা একসাথে পালাতে সক্ষম হয়। পরে হুয়েন চুরি করা ফাইলগুলো দেখে ভয়ঙ্কর সত্য জানতে পারে। জুয়েনের পুরো পরিবার বড় বড় অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। তবুও যেন একটা প্রশ্ন থেকেই যায়, ওরা এত মরিয়া হয়ে সুপার পাওয়ার কেন চাইছে? ফাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল স্যাং এর জন্য লেখা একটা চিঠি। চিঠিটা লিখেছিল জন নাথন। স্যাং বুঝে যায় এই সেই চিঠি যেটা সে একসময় জো নাথনের অফিসে দেখেছিল। মানে জো নাথনও সবকিছুর সঙ্গে জড়িত। অন্যদিকে জো নাথনকে দেখা যায় সে ধ্বংস হয়ে যাওয়া ল্যাবের মাঝে দাঁড়িয়ে সন্তুষ্টির একটা হাসি দেয়। তার বিশ্বাস এই বিশৃঙ্খলা তাকে স্যাং এর পাওয়ার বিশ্লেষণ করতে সাহায্য করেছে। একজন ডাক্তার এসে জানায় জন তার সব ব্লাড স্যাম্পল একটা সিকিউর ব্যাংকে সরিয়ে ফেলেছে। এদিকে স্যাং আর তার টিম জো নাথনের ঠিকানা খুঁজে তার বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সেখানে সে জো নাথনকে দেখতে পায় না। তবে সেখানের ব্যালকনিতে একটা টেলিস্কোপ পাওয়া যায়। স্যাং টেলিস্কোপ দিয়ে তাকিয়ে দেখে রাস্তার ওপারে বিল্ডিং এর কাছে জো নাথন দাঁড়িয়ে তাকে হাত নাড়ছে। একই সময় জো নাথন তার পাওয়ার দিয়ে লোকজনকে কন্ট্রোল করছিল। ওরা হ্যালুসিনেশনে ভুগছিল আর এক এক করে বিল্ডিং থেকে ঝাঁপ দিচ্ছিল। এই দৃশ্য দেখে স্যাং ভয়ে কেঁপে ওঠে। সে বুঝে যায় আরো ভয়ঙ্কর, আরো বড় কোনো হুমকি তাদের দিকে আসছে। সেই রাতে স্যাং বাড়ি ফিরে দেখে মিংসুক গভীর ঘুমে। মিংসুক খাবার বানিয়ে টেবিলে রেখে গেছে। খেতে খেতে তখন স্যাং তার বাবার কথা ভাবে এবং অবশেষে তার ত্যাগগুলো বুঝতে পারে। তার বাবা এমন দানবের সঙ্গে লড়েছিল এবং তবুও পরিবারকে আগলে রেখেছিল। পরদিন স্যাং অফিসে গেলে তার বস তাকে কড়া ভাষায় বকা দেয়। পুলিশ তাকে খুঁজতে এসেছিল আর সে অফিস থেকে পালিয়ে গিয়েছিল। শাস্তি হিসেবে বস তার 3 মাসের বেতনের 1/3 কেটে নেয়। স্যাং সেটা কোনো মতেই অ্যাফোর্ড করতে পারে না, তাই সে হাফ ডে লিভ দিয়ে নেয়। পরে সে লয়ার হোয়ানকে নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে নিজের স্টেটমেন্ট দেয়। পুলিশ অফিসারটা যখন হুয়েনকে দেখে সঙ্গে সঙ্গে তাকে চিনে ফেলে। সে স্যাংকে শুধু একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয় আর বলে ভবিষ্যতে যেন সে হিরো সাজতে না আসে। বাইরে এসে স্যাং হুয়েনকে জিজ্ঞেস করে ওই পুলিশ অফিসারটা আসলে কে। হুয়েন স্পষ্ট কোনো উত্তর দেয় না, শুধু বলে লোকটা একসময় তাদেরই একজন ছিল, একজন সুপার হিউম্যান। কিন্তু হুয়েনের আচরণ দেখে বোঝা যায় সে ওই অফিসারকে একদমই পছন্দ করছিল না। এদিকে জো নাথন নিজের পরিবারের সঙ্গে ডিনারে যায়। এখানেই জানা যায় জোনা তার ভাইকে ভীষণ ঘৃণা করে, কারণ সে সবসময় তাকে অপমান করার চেষ্টা করে। ছোটবেলার রাগের মাথায় জোনা একবার জো নাথনের দিকে গুলি ছুঁড়েছিল। গুলিটা লাগেনি ঠিকই, কিন্তু আজও জো নাথনের কানের পাশে সে দাগটা রয়ে গেছে। তাদের বাবা এসে জো নাথনকে সে বিল্ডিং এর ঘটনার কথা জিজ্ঞেস করে। জো নাথন খুব হালকা ভঙ্গিতে বলে সে নাকি সাধারণ মানুষের উপর ডুপ্লিকেট সুপার পাওয়ার টেস্ট করছিল। সে মানুষগুলো হ্যালুসিনেশন দেখছিল আর নিজেরাই লাফিয়ে পড়ছিল। সেই পুরো ঘটনাটা ভীষণ উত্তেজনা নিয়ে বলে, যেন সে গর্ব করছে। আসলে সবকিছু সে করেছিল শুধু স্যাংকে দেখানোর জন্য যে সে কি করতে পারে। সে চেয়েছিল স্যাং তাকে একটা দানবের মতো তাড়া করুক। জো নাথনের এই প্ল্যান শুনে জোন খুবই ইমপ্রেসড হয় এবং জোনার কাছ থেকে পুরো ল্যাবরেটরি কন্ট্রোল তুলে দেয় জো নাথনের হাতে। জোনের সংগঠন আসলে সুপার হিউম্যানদের রক্ত ব্যবহার করে ডুপ্লিকেট স্যাম্পল বানাচ্ছিল। তাদের লক্ষ্য একটাই, ফর্মুলাটা বের করা আর তারপর বাজারে সুপার পাওয়ার বিক্রি করে বিশাল লাভ করা। টেস্টের জন্য তারা সাধারণ মানুষ ব্যবহার করছিল। গোপন পার্টিতে এই স্যাম্পলগুলোকে ড্রাগের মতো সাজিয়ে মানুষকে খাইয়ে দিচ্ছিল আর সেখানে অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছিল। এখন স্যাং আর তার টিমের সামনে একটাই কাজ, পরে পার্টিটা যে কোনো ভাবে বন্ধ করা, যাতে আর কোনো নির্দোষ মানুষ এই এক্সপেরিমেন্টে না মারা যায়। এদিকে স্যাং বাড়ি ফিরে আরেকটা সারপ্রাইজ দেখে। মিংসু তার বাবা মায়ের সঙ্গে ডিনারের সব আয়োজন করে ফেলেছিল, এমনকি স্যামের জন্য একটা দামি স্যুটও কিনেছিল। এটা দেখে স্যাং ভীষণ নার্ভাস হয়ে পড়ে। আগামীকাল সবকিছু পারফেক্ট হতেই হবে, সামান্য কিছু ভুল হলেই তার সম্পর্ক আর ভবিষ্যতের বিয়েটা ধ্বংস হয়ে যেতে পারে। পরের দিন দুজনেই কাজে বের হয়। সন্ধ্যা 7টায় ডিনারে দেখা করার কথা, কিন্তু স্যাং এর অন্য প্ল্যান থাকে। 6টা থেকে 7টার মধ্যে তাকে ওই পার্টিতে গিয়ে ড্রাগ সাপ্লাইদেরকে ধরতেই হবে। হুয়েন ক্লাবের বাইরে নজরদারি করে। স্যাং আর উর্মিল ভেতরে খোঁজ লাগায়। হুয়েন তাদের একটা ইঙ্গিত পাঠায় একটা মেয়েকে খুঁজতে হবে যার হাতে লাল ব্যাগ, কিন্তু সমস্যা হলো সেখানে অনেক মেয়ের হাতে লাল ব্যাগ ছিল, তাই তারা আলাদা হয়ে যায়। স্যাং হুয়েনকে পাঠানো ছবির সঙ্গে মিলিয়ে একটা ব্যাগ দেখে আর সে মেয়েটাকে ফলো করে। মেয়েটা বের হয় সেই একই ল্যাবরেটরি ডাক্তার, তার নাম হারমেস। স্যাংকে দেখে সে একটু অবাক হয় না, বরং সে আগে থেকেই স্যাং এর এখানে আসার অপেক্ষাই করছিল। আমরা দেখতে পারি জো নাথানও আগে থেকে সে পার্টিতে
উপস্থিত ছিল। স্যাং যখন ড্রাগের ব্যাগটা নিতে যায়, হার্মিস তার ক্ষমতা ব্যবহার করে তাকে থামিয়ে দেয়। হার্মিসের আছে সুপার স্পিড, আলো থেকেও যা দ্রুত। সে এত দ্রুত স্যাংয়ের চারপাশে ঘুরতে থাকে যে স্যাং তাকে দেখতেই পায় না। স্যাং চোখ বন্ধ করে, তার নড়াচড়া অনুভব করার চেষ্টা করে, আর এক ঘুষিতে তাকে মাটিতে ফেলে দেয়। হার্মিস পালিয়ে যায়, কিন্তু ইচ্ছা করে পালানোর সময় স্যাংয়ের ওয়ালেট চুরি করে নেয়। এটাই ছিল জোনাথনের আসল প্ল্যানের অংশ। হঠাৎ করে বড় স্ক্রিনে জোনাথন সে লাল ব্যাগটা দেখায়, আর পার্টিতে থাকা সবাইকে একটা মেসেজ দেয়, যেটা হলো ব্যাগটায় ফ্রি ড্রাগ আছে। মুহূর্তের মধ্যে ফ্রি ড্রাগের জন্য স্যাং আর উর্মিলের দিকে সবাই ঝাঁপিয়ে পড়ে। পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হুড়োহুড়িতে উর্মিলও খুব আহত হয়। স্যাং মরিয়া হয়ে ব্যাগটা বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মানুষগুলো তো তখন পুরোপুরি ড্রাগে বুঝছিল। তারা স্যাংকে ব্যাগ সহ আটকে ফেলে। এই রাতে স্যাং না পারে নিরীহ মানুষদের বাঁচাতে, না পারে সময় মতো পরিবারের ডিনারে পৌঁছাতে। স্যাং অজ্ঞান হয়ে পড়ার পর ঠিক সময় ম্যানটানে ভ্যানগার্ডের লোকেরা তাকে ধরতে আসে। তখনই হঠাৎ পুলিশ এসে পড়ে। এর ফলে ম্যানটানে ভ্যানগার্ডের টিম পিছু হটে, এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়। তবুও স্যাং নিরাপদ ছিল না। এইবার যদি পুলিশ অফিসার তাকে ধরে ফেলে তাহলে জেলে যাওয়া একেবারে নিশ্চিত। অফিসারটা স্যাংয়ের দিকে এগোতে থাকে, স্পষ্টই তাকে গ্রেফতার করার জন্য। ঠিক তখনই উর্মিন স্যাংকে জ্ঞান ফিরিয়ে আনে, আর সেই মুহূর্তে হোনের তার ক্ষমতা ব্যবহার করে তিনজনকে নিয়ে মেঝে ভেদ করে বেসমেন্টে পালিয়ে যায়। সেখান থেকে স্যাংকে সোজা ডিনারে যেতে হবে। যাওয়ার আগে হুইন তাকে কিছু টাকা দেয়, আর উর্মিন তার স্যুটটা ঠিক করে দেয়, কারণ সে এখন পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছে। এই মুহূর্তটা সুপারহিরো জীবনের কঠিন বাস্তবতা মনে করিয়ে দেয়। সুপার পাওয়ার থাকলেও তারা কখনোই শান্তিতে একটা সাধারণ জীবনও বাঁচতে পারে না। অন্যদিকে মিনসুক আর তার পরিবার স্যাংয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু স্যাংয়ের বদলে আবার সেই পুলিশ অফিসারই তার টিম নিয়ে সেখানে হাজির হয়। সে আলাদা করে মিনসুকের সঙ্গে কথা বলতে চায়, আর তাকে জিজ্ঞেস করে স্যাং কোথায়। মিনসুক কিছুই বলতে চায় না। সে আবেগে ভেঙে পড়ে আর বলে তার স্বামী কারো টাকা চুরি করে না, বরং সে নিজের জীবন ঝুঁকিতে ফেলে নিজের টাকায় অন্যদের সাহায্য করে। রেগে গিয়ে সে বলে এইগুলো আসলে পুলিশের কাজ, স্যাং এর কাজ না। তাহলে কেন উল্টো পুলিশটা তাকে ধরতে এখানে এসেছে? ঠিক তখনই স্যাং সেখানে এসে পৌঁছায়। তাকে দেখেই মিংসু কান্নায় ভেঙে পড়ে, কারণ সে আগেই বলেছিল আজ সময় মতো এখানে থাকে। আজ তাদের পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন ছিল। এদিকে হুয়েন আর উনমিন ভাবতে শুরু করে ক্লাবে পুলিশ ডাকলোটা কে। ঠিক তখনই জোয়ানা তার টিম নিয়ে সেখানে আসে, আর স্বীকার করে যে পুলিশ আসলে সেই ডেকেছিল। সে বলে জো নাথানের প্ল্যানটা নষ্ট করতে সে এমনটা করেছিল, আর প্রমাণ করতে চেয়েছিল যে সেই ঠিক ছিল। এরপর স্যাংকে পুলিশ অফিসার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। অফিসার স্যাংকে বলে এইসব করা বন্ধ করতে, কারণ তার কাজের জন্য নিরীহ মানুষের জীবন বিপদে পড়ছে। স্যাং শান্তভাবে জবাব দেয় অফিসার নিজেও একজন সুপার হিউম্যান। সে জিজ্ঞেস করে তাহলে অফিসার কেন লড়াই করে না? স্যাং বলে অফিসারের মতো সে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে না যখন নিজের চোখের সামনে দানবরা নিরীহ মানুষদের ক্ষতি করে। সে ওদের থামাতে চায় যাতে আর কোনো নিরীহ প্রাণ না যায়। এই কথা শুনে পুলিশ অফিসারের কাছে কোনো উত্তর থাকে না। অন্যদিকে স্যাং এর গ্রেপ্তারের কথা শুনে মিনসুক ভীষণ চিন্তায় ছিল। তার উপর আরো বড় ধাক্কা আসে যখন সে স্যাং এর কাপড়ে লোন এগ্রিমেন্টের কাগজ পায়। তখন সে বুঝতে পারে স্যাং মিসের পার্কের কাছ থেকে লোন নিয়েছে, যেখানে মিনসুক নিজেই কাজ করে। পরদিন জোনাথন পুলিশ স্টেশনে এসে স্যাং এর সঙ্গে দেখা করে আর ভয়ঙ্কর একটা সত্য প্রকাশ করে। সে বলে এতদিন স্যাং যা করেছিল সবই আসলে জোনাথনের একটি প্ল্যানের অংশ ছিল। প্রথমে সে বাস দুর্ঘটনা, আগুন লাগার ঘটনা, এমনকি স্যাং এর বাড়ির সামনে যারা লোকজনকে হ্যারেস করেছিল ওরা সবাই মেনটানে ব্যানকারের মেম্বার ছিল। জোনাথন স্বীকার করে স্যাংকে আলোচনায় আনার জন্য সে ইচ্ছে করে এইসব সাজিয়েছিল। সে মিনসুকের নামও নেয়, পরিষ্কার করে দেয় যে তার জীবন এখন বিপদের মধ্যে আছে। এটা শুনে স্যাং বুঝে যায় যেভাবে হোক তাকে জেল থেকে বেরোতেই হবে, কারণ দেরি হওয়ার আগেই তাকে মিনসুকের কাছে পৌঁছাতে হবে আর তার জীবন বাঁচাতে হবে। পরে স্যাংকে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিছু পুলিশ অফিসার গোপনে তাকে অন্য একটা ভ্যানে তুলে নেয়। সেই ভ্যানটা আসলে মিনটানে ভ্যানগার্ডের লোকেরা ছিল। একটা ব্রিজে পৌঁছে একজন গার্ড স্যাংকে কিছু টাকা দেয় আর বলে শ্বাস আটকে রাখতে, কারণ ভ্যান সহ তারা এখন পানিতে ঝাঁপ দিতে যাচ্ছে। ব্রিজ পার হতেই স্যাং অফিসারদের সঙ্গে লড়াই করে ভ্যান সহ পানিতে ঝাঁপ দেয় এবং কোনো মতে নিজের জীবন বাঁচায়। একই সময় ম্যানটানে ভ্যানগার্ডের লোকজন মিনসুকে ফলো করতে শুরু করে। সে তাদের হাতে থাকা সেই একটা ট্যাটু দেখে যেটাতে ম্যানটানে ভ্যানগার্ডের সব মেম্বারদের থাকে। বিপদ বুঝে সে সঙ্গে সঙ্গে মিস পার্কে ফোন করে, আর সে মিস পার্কে জানায় যে স্যাং তার নামে লোন নিয়েছে। তাই সে সতর্ক করে দেয় যদি তার কিছু হয় তাহলে মিস পার্ক আর কখনোই নিজের টাকা ফেরত পাবে না। এইটা শুনে ঠিক যখনই হামলাকারীরা আঘাত করতে যাচ্ছিল মিস পার্ক তার লোক পাঠায় আর মিনসুককে বাঁচিয়ে দেয়। এদিকে পানি থেকে বেরিয়ে স্যাং তীরে পৌঁছায়। সেখানে সে জোয়ানা, হুয়েন আর উর্মিনকে অপেক্ষা করতে দেখে। তখন জানা যায় স্যাংকে পুলিশ থেকে পালাতে জোয়ানাই সাহায্য করেছিল। এরপর সবাই একসঙ্গে বসে মিটিং করে আর সেখানে মিনসুকও উপস্থিত থাকে। জোয়ানা জানায় সে তাদের সঙ্গে কাজ করতে চায়। যদিও কেউই তাকে পুরোপুরি বিশ্বাস করে না, তবুও তারা তার ভাইয়ের প্রতি ঘৃণাটাকে সত্যি মনে করে নেয়। জোয়ানার আসল উদ্দেশ্য ছিল জোনাথনকে মেরে ফেলা, আর সেই কাজের জন্যই তাকে স্যাং, উনমিন আর হুয়েনের সাহায্য দরকার। একটু দ্বিধার পর তিনজনই রাজি হয়ে যায়। এদিকে জোনাথন তার বিজনেস পার্টনারদের সঙ্গে মিটিং করছিল। সেখানে একজন তার বিরুদ্ধে কথা বলতে কোনো দ্বিধা না করে জোনাথন তাকে গুলি করে মেরে ফেলে। ঠিক তখনই জোয়ান সেখানে আসে। জোনাথন শেষবারের মতো তার সাহায্য চায় আর স্পষ্ট করে দেয় এইবার সে স্যাংকে আর ছাড়বে না। অন্যদিকে জোয়ানাও নিজের প্ল্যান ফাইনাল করে।
তাদের প্রথম মিশন একটা ব্যাংকে রাখা সুপার হিউম্যানের রক্তের স্যাম্পল চুরি করা। কয়েকদিনের মধ্যেই জোনাথন ওই রক্ত ব্যবহার করে ডুপ্লিকেট ড্রাগ বানিয়ে সরকারের অনুমোদন নিয়ে বাজারে ছাড়তে চায়। যদি সেই ড্রাগ ছড়িয়ে পড়ে তাহলে এমনকি সুপার হিউম্যানরা শক্তিহীন হয়ে যাবে, তখন কাউকেই রক্ষা করতে পারবে না কেউ। তাই বর্তমানে ওই স্যাম্পল দখলে নেওয়াই সব থেকে জরুরি বিষয়। জোয়ানা জানায় যেই লকারের স্যাম্পলগুলো আছে সেটা শুধু মিস্টার জোয়ানের বায়োমেট্রিক দিয়েই খোলা যাবে। হুয়েন বোঝা যায় এখানে তাকে নিজের বুদ্ধি কাটিয়ে অন্য কোনো রাস্তা বের করতে হবে। এরপরে হুয়েন, উনমিন আর স্যাং আলাদা করে কথা বলে। স্যাং বলে তার জোয়ানাকে বিশ্বাস হচ্ছে না। হুয়েনের স্বীকার করে রক্তের স্যাম্পল পেলে জোয়ানা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেই, কিন্তু জোনাথনকে থামানো বেশি জরুরি। তাই তারা ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। মিসুক স্যাংকে মিশনে যেতে বাধা দিতে চায়। সে জানে এটা কতটা বিপজ্জনক। সে স্যাংকে লোনের কথাও জানায়। স্যাং বলে সেও তার সঙ্গে একটা স্বাভাবিক জীবন চায়, একটা সাধারণ চাকরি, শান্ত ভবিষ্যৎ। কিন্তু যেহেতু তার এই শক্তিগুলো আছে তাই সেগুলো সঠিকভাবে ব্যবহার করতেই হবে, যাতে অন্যরা নিরাপদে থাকে আর সাধারণ জীবন কাটাতে পারে। এই কথা শুনে শেষমেশ মিনসুকও রাজি হয়ে যায়। মিনসুক স্যাংকে জিজ্ঞেস করে তার এই মিশনটা কমপ্লিট করতে কত টাকা লাগবে। এরপর মিনসুক আবার মিস পার্কের কাছে যায় স্যাংয়ের জন্য আরেকটা লোন নিতে, যাতে সেই মিশনটা কমপ্লিট করতে পারে। মিস পার্ক জিজ্ঞেস করে সে আবার কেন সাহায্য করবে। মিনসু তখন জানায় স্যাং যে নির্দিষ্ট ব্যাংকে আছে সেটা নিয়ে সে রিসার্চ করেছে, আর সে জানতে পেরেছে ব্যাংকটা একসময় মিস পার্কেরই ছিল। আসলে মিস পার্ক নিজে ওই ব্যাংক থেকে কিছু চায়, আর সে আগেই স্যাংকে সেখানে পাঠানোর কথা ভাবছিল। এইসব শুনে মিস পার্ক অবাক হয়ে যায়। সে ভাবতে পারেনি মিনসুক এত কিছু জানে, আর তাই সে লোন দিতে তাকে রাজি হয়ে যায়। ঠিক একই সময় সে পুলিশ অফিসার ম্যানদানে ভ্যানগার্ডের ফাইল পড়ছিল। সে জানে তারা কত বেআইনি কাজের সঙ্গে জড়িত, তাই সে ঠিক করে পরদিন তাদের মূল ঘাঁটিতে যাবে, যেটা ছিল সেই সেভিংস ব্যাংকে। তার বিশ্বাস ম্যানদানে ভ্যানগার্ডে তাদের সব থেকে বড় গোপন রহস্য সেখানে লুকিয়ে রেখেছে, কারণ সেটা ছিল একটা ছোট নজর এড়ানো ব্যাংক যেখানে কেউই সন্দেহ করবে না। এরপর দিন মিনসুক স্যাংকে লোনে টাকা দেয় আর বলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে, কারণ তার কাছে একটা ভালো খবর আছে। কিছুক্ষণের মধ্যে হুয়েন, উনমিন আর স্যাং ব্যাংকে পৌঁছে যায়। দূর থেকে জোয়ানা তাদের উপর নজর রাখে। রক্তের স্যাম্পল পেলেই স্যাংকে ধরে ফেলবে, এই প্রস্তুতি সে করছিল। হুয়েন চাবি নিয়ে প্রথমে লকার রুমে ঢোকে। সে ঢোকার সঙ্গে সঙ্গে উনমিন পিছন দিক থেকে ব্যাংকের সব দরজা আর জানালা লক করে দেয়। তারপর স্যাং সামনে গিয়ে এসে জোরে নিজের নাম ঘোষণা করে। স্যাং এর নাম ম্যানডানে ভ্যানগার্ডের কাছে খুব পরিচিত। তারা অনেকদিন ধরে তাকে খুঁজে বেড়াচ্ছিল। মুহূর্তের মধ্যেই পুরো ব্যাংক খালি করে দেওয়া হয়, আর ম্যানডানে ভ্যানগার্ডের গার্ডস এসে স্যাংকে ধরতে ঘিরে ফেলে। গার্ড সঙ্গে সঙ্গেই স্যাং এর উপর গুলি চালাতে শুরু করে। তাদের উদ্দেশ্য তাকে সাথে সাথে মেরে ফেলা নয়, তারা চায় আগে তার টাকা শেষ করে তাকে দুর্বল করতে। স্যাং নিজের সব শক্তি দিয়ে পাল্টা লড়াই করতে থাকে। একই সময়ে উনমিন চুপি চুপি জনার লোকজনেরও ব্যাংকের ভিতরে ঢুকতে দেয়। তাদের প্ল্যানটা ছিল খুব সহজ। জনাথনের টিম আর জনার টিম একে অপরের সাথে লড়াই করবে, আর সেই ফাঁকে স্যাং আর বাকিরা লকার রুমে পৌঁছে যাবে। কিন্তু হুয়েনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ভয়েস খুব ভাঙা আর অস্পষ্ট শোনায়। স্যাং সঙ্গে সঙ্গে বুঝে যায় লকার রুমের ভিতরে কিছু একটা ঠিক হচ্ছে না। আগে হুয়েন যে লোকেশন শেয়ার করেছিল সেটা ফলো করে স্যাং মেঝে ভেঙে নিচে লাফ দেয়। ভিতরে গিয়ে সে দেখে হুয়েন ভয়ঙ্কর ভাবে আহত। এই অবস্থার জন্য দায়ী জোনাথন আর হারমাস। এখন একসাথে থাকলে তারা খুব সহজেই স্যাংকে হারাতে পারবে। হুয়েনের প্রায় কিছুই বাকি নেই। স্যাং এর কাছে খুব সামান্য টাকা ছিল, আর উনমিনের ক্যালোরিস পুরো শেষ। তবুও স্যাং হাল ছাড়ে না। সে বলে এই লড়াই এখনো শেষ হয়নি। সে উনমিনকে কয়েকটা ক্যান্ডি দেয় আর বলে এগুলো খেতে, যাতে সে শক্তি পায়। উনমিন শক্তি ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই তার পাওয়ার ব্যবহার করে সব গার্ডসের বন্দুক নিজের দিকে টেনে নেয়। একই সময় স্যাং সোজা জননাথনের দিকে এগিয়ে যায়। হঠাৎ করে হুয়েন তার ক্ষমতা ব্যবহার করে স্যাংকে পাশের একটা দেয়ালের ভিতর ছুড়ে দেয়। এক মুহূর্তের জন্য সবাই কনফিউজড হয়ে যায় হুয়েন এটা কি করলো, কিন্তু পরের মুহূর্তে স্যাং পুরো শক্তি নিয়ে দেয়াল ভেঙে বেরিয়ে আসে। হুয়েন আগেই ব্যাংকের লেআউট স্টাডি করেছিল এবং বুঝেছিল লকার রুম যতটা ছোট দেখাচ্ছে আসলে তার পিছনে আরেকটা বড় জায়গা আছে। মানে জোয়ানের সব ব্ল্যাক মানি ওই দেয়ালের পিছনে রাখা ছিল। টাকার পরিমাণ এত বেশি ছিল যে স্যাং খুব সহজেই কাশতে ছুড়ে ফেলতে থাকে। হারমিস পুরো গতিতে তাকে আক্রমণ করে। স্যাং এক মুভেই তাকে ধরে ফেলে, কিন্তু ঠিক যখন স্যাং জোনাথনকে মারতে এগোচ্ছিল তখন হঠাৎ অদ্ভুত কিছু ঘটে। তার শরীর বদলাতে শুরু করে আর সে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে। চোখ খুলে সে নিজেকে একটা পুলিশ গাড়ির ভেতরে দেখে। খুব দ্রুতই সে বুঝে যায় হাতে টাকা থাকলেও সে নিজেকে মুক্ত করতে পারছে না। তার পাওয়ার পুরোপুরি চলে গেছে। কিভাবে সে এখানে এলো বা কি ঘটেছে সে কিছুই বুঝতে পারছিল না। একজন পুলিশ অফিসার তাকে গাড়ি থেকে নামায় এবং খুবই অবাক করে সে তাকে সেখান থেকে যেতে দেয়। স্যাং বোঝানোর চেষ্টা করে যে সে আসল অপরাধী জোনাথন আর তাকে থামানো দরকার। তখন অফিসারটি শান্তভাবে বলে এই দুনিয়া বাঁচানোর লড়াই তুমি একা নও। এই যুদ্ধ তোমার জন্মের অনেক আগে থেকেই শুরু হয়েছে। পার্থক্য শুধু এতটুকু, মানুষরূপী দানবদের সামলানোর উপায়টা একদম আলাদা। সে স্যাংকে এইসব থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে সেখান থেকে চলে যায়। স্যাং পুরোপুরি কনফিউজড হয়ে কিছু বুঝতে না পেরে তার বাবার কাছে যায়। সে জিজ্ঞেস করে তার পাওয়ার হঠাৎ কেন চলে গেল। তখন তার বাবা তাকে খুব সাধারণ একটা প্রশ্ন করে। সে জিজ্ঞেস করে তুমি কয়বার অন্য মানুষের টাকা ব্যবহার করে লড়াই করেছো বলো তো। স্যাং এটা শুনে সব মনে করতে থাকে। আগুন লাগার সময় সে মিসুকের বন্ধু টাকা ব্যবহার করেছিল, আবার পুকুরের কাছে সে অন্য মানুষের কয়েন ব্যবহার করেছিল, আর সেই কারণে সে অজ্ঞান হয়েছিল। আর এবার সে এমন এক বিশাল অঙ্কের টাকা
ব্যবহার করেছে যেটা তার তার নিজের নামেও ছিল না, যেটা ছিল মিনসুকের নামে। আর এই কারণে তার পাওয়ার পুরোপুরি হারিয়ে গেছে, কারণ সে অনেক বড় একটা রুল ভেঙেছে। রাগে স্যাং তার বাবাকে বলে, যদি এটাই সত্যি হয় তাহলে আমার কখনো এই পাওয়ার কথা ছিল না, কারণ টাকা ছাড়া আমি কোনো দানবকে হারাতে পারবো না, শেষ পর্যন্ত ওরাই জিতে যাবে। এটা শুনে তার বাবা তাকে বোঝাতে থাকে আসলে লড়াই করার জন্য কখনোই টাকা দরকার ছিল না, না তার না সং এর। তিনি সংকে প্রশ্ন করেন, ধরো তোমার কোনো পাওয়ারই নেই, তাহলে কি তুমি চুপচাপ দাঁড়িয়ে নিরীহ মানুষদের মরতে দিতে? তুমি কি কিছুই করতে পারতে না? এরপর তার বাবা স্যাং এর ছোটবেলায় একটা পুরনো পিগি ব্যাংক দেখায়। একসময় তার বাবা নিজে ওটা ভেঙে ফেলেছিলেন, কারণ তিনি ভেবেছিলেন দানবদের সঙ্গে লড়াই করতে টাকার দরকার। কিন্তু সেদিনই তিনি একটা খুব গুরুত্বপূর্ণ সত্য বুঝিয়েছিলেন, এটাই যে দানবদের সঙ্গে লড়াই করতে কখনোই অন্য মানুষের টাকার দরকার হয় না, দরকার শুধু ইচ্ছা শক্তি। সে সংকে মনে করিয়ে দেয় সেই দিনের কথা, যেদিন স্যাং একটা বাসকে পানিতে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল। তখন এক মুহূর্ত না ভেবেও স্যাং তার মায়ের কষ্ট উপার্জিত সব টাকা 1 সেকেন্ডেই খরচ করে ফেলেছিল। আসলে সেই ডিটারমিনেশনটাই সবকিছু। শেষমেশ স্যাং সবটা বুঝে যায়। তার বাবা তাকে বলে একদিন তার পাওয়ার আবার ফিরে আসবে, কিন্তু এবার তাকে নিজেকে সেটা খুঁজে নিতে হবে। এদিকে দেখা যায় ব্যাংক থেকে জোয়ানা সফলভাবে রক্তের স্যাম্পল সংগ্রহ করে, কিন্তু হঠাৎ করে তার নিজের গার্ডসরাই তার দিকে বন্দুক তাক করে। আসলে তারা কখনোই জোয়ানার গার্ডস ছিল না, তারা ছিল চেয়ারম্যান পার্কের লোক। তারা লকার রুমের ভিতরে ঘোরাঘুরি শুরু করে, আর সেখানে আরেকটা লকার খুঁজে পায়। ভিতরে ছিল একটা পুরনো বক্স। এই বক্সটাই মিক্স পার্কে এত বছর ধরে খুঁজছিল, আর এই বক্সটার কথাই সেদিন মিনসুক বলছিল। বক্সের ভিতরে ছিল ম্যান্ডানা ভ্যানগার্ডের লোন এগ্রিমেন্ট। আসলে অনেক বছর আগে চেয়ারম্যান পার্কের বাবার কাছ থেকে অনেক টাকা ঋণ নেয়, আর এগুলো ছিল সেগুলোর কাগজ, যে ঋণগুলো তারা কখনোই শোধ করেনি। জোয়ানার ফোন ব্যবহার করে মিস পার্ক তার বাবাকে কল করে সতর্ক করে দেয়। সে জানায় এখন তার হাতে সেই লোন এগ্রিমেন্টটা আছে, যেগুলো জোয়ের পরিবার এতদিন লুকানোর চেষ্টা করেছিল। যদি পুরো সুদ সহ ঋণ শোধ না করা হয় তাহলে এর ফল ভয়াবহ হবে। জিওন রেগে যায়, কারণ জোনাথনের কারণে সে ইতিমধ্যে অনেক বড় ক্ষতির মুখে পড়েছে। সেই কারণে সে জোনাথনকে আবারও আমেরিকা পাঠানোর টিকিটের ব্যবস্থা করছিল। এদিকে মিস পার্ক ব্যাংকের সব টাকা নিয়ে চলে যায় এবং জোয়ানাকে আদেশ দেয় যত দ্রুত সম্ভব বাকি টাকাও জোগাড় করতে, কারণ লোনের অঙ্কটা যে বিশাল। কিছুক্ষণ পর স্যাং ক্লান্ত আর ভেঙে পড়া অবস্থায় বাড়ি ফিরে, তবুও তার ভিতরে সামান্য আশা ছিল, হয়তো তার জন্য কিছু ভালো খবর অপেক্ষা করছে, কারণ মিনসু তাকে একটা গুড নিউজ দেওয়ার কথা বলেছিল। কিন্তু ঘরে ঢুকে সে দেখে মিনসু কোথাও নেই, পুরো বাড়ি তছনছ করে ফেলে। ঠিক তখনই জোনাথন তাকে ফোন করে, মিনসু তার কাছে আছে। জোনাথন মিনসুকের পাশে গুলি ছড়ে স্যাংকে হুমকি দেয়, যদি স্যাং তার সামনে আত্মসমর্পণ না করে তাহলে মিনসুকে সে মেরে ফেলবে। ভয়ে কাঁপতে কাঁপতে স্যাং জোনাথনের পরের ফোনের জন্য অপেক্ষা করতে থাকে। সে প্রে করতে থাকে যেন মিনসুকের লোকেশনটা সে জেনে যায়। ঠিক একই সময় সে পুলিশ অফিসারদের টিমের সাথে কথা বলছিল। টিমের সবাই মনে করে স্যাং এই সব অপরাধের পেছনে আছে, আর এই কারণে তারা তাকে অ্যারেস্ট করতে চায়। কিন্তু অফিসার তাকে থামিয়ে বলে, সময় টাকা থেকেও বেশি মূল্যবান, আমাদের শুধু ঠিক মুহূর্তটার জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর স্যাং এর দরজায় কেউ নক করে, কিন্তু বাইরে তাকিয়ে সে কাউকে দেখে না। আর এরই মধ্যে হারমেস ঘরে ভিতরে ঢুকে পড়ে। সে স্যাং এর দিকে কিছু টাকা ছুঁড়ে মারে, আর পাওয়ার সত্যি শেষ হয়ে গেছে কিনা সেটা পরীক্ষা করার জন্য। যদি তার পাওয়ার না থাকে তাহলে সে তাদের কাছে একদমই ইউজলেস। হারমেস তার উপর গুরুতরভাবে আক্রমণ করে। লড়াইটা ছিল পুরোপুরি একতরফা, কারণ স্যাং এর কোনো প্রতিরোধের ক্ষমতাই ছিল না। স্যাং শুধু মিনসুকের কথাই জিজ্ঞেস করতে থাকে। হারমেস তার ক্ষমতা দিয়ে বারবার স্যাংকে আঘাত করতে থাকে, এমনকি তাকে একেবারে মারতেই চাচ্ছিল। ঠিক তখনই উনমিন আর হুইন এসে পৌঁছায়। উনমিন তার ক্ষমতা দিয়ে হারমেসকে ফিক্স করে দেয়, আর হুইন দেয়ালের আড়াল থেকে বেরিয়ে এসে তাকে একটা সিডাটিভ ইনজেক্ট করে। হুইন এর পর মিনসুকে লোকেশন জানায়। সে বলে খুব সম্ভবত তাকে রাখা হয়েছে বই কোম্পানিতে, ম্যান্ডানা ব্যাংকের সব থেকে বড় আর সব থেকে ভয়ঙ্কর ফ্যাসিলিটি, যেখানে আছে অন্য যে কোনো জায়গা থেকে দ্বিগুণ সিকিউরিটি। স্যাং সেখানে একাই যাওয়ার প্রস্তুতি নেয়। হুইন তাকে থামিয়ে সতর্ক করে অন্ধের মতো ঝাঁপ দিলে সবকিছু শেষ হয়ে যাবে, আর মিনসুকও মারা যাবে। এবার তাদের একটা প্ল্যান দরকার। কিন্তু স্যাং হুইনকে বলে যেদিন সে বাসটাকে ব্রিজ থেকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল সেদিন তো সে ভেবেচিন্তে কিছু করেনি, সে তখন যা করেছিল মন থেকে করেছিল। লড়াই করার জন্য তার টাকার দরকার হয়নি, তার দরকার ছিল সেই জীবনগুলো বাঁচানো যেগুলো তার কাছে টাকার চেয়েও বেশি মূল্যবান। এই কথা বলে স্যাং শহরের সব থেকে উঁচু বিল্ডিং এর চূড়ায় উঠে যায়। বাবার কথাগুলো মনে করে, এটা মনে করে সে নিচে লাফ দেয়। উনমি আর হুইন এসে স্যাংকে সাহায্য করে। উনমিন হুইনকে জিজ্ঞেস করে সে এখানে এলো কিভাবে, কারণ সেই তো বলেছিল প্ল্যান ছাড়া গেলে বিপদ হবে। হুইন উত্তর দেয় সে কথাগুলো শুধু স্যাংকে ভয় দেখানোর জন্যই বলেছিল, যাতে সে আরো শক্ত আরো ডিটারমেন্ট হয়ে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে স্যাং বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়ে সোজা ম্যান্ডানা ব্যাংকের হেডকোয়ার্টার্স এর ভিতরে প্রবেশ করে। এত বিশাল উচ্চতা থেকে পড়ার কারণে স্যাং এর শরীরে প্রায় সব হাড় মুড় চুরমার হয়ে যায়, কিন্তু সে পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল। সঙ্গে সঙ্গে সে গ্যাস ব্যবহার করে, আর তার শরীর খুব দ্রুতই হিল হতে থাকে। সে একাই সব গার্ডের সামনে দাঁড়িয়ে পড়ে আর উপরে ফ্লোরের দিকে এগোতে থাকে। পথে আরো গার্ডস তাকে আক্রমণ করে, কিন্তু উনমিন আর হুইন সবাইকে সামলে নেয়। শেষমেশ স্যাং পৌঁছে যায় জোনেথানের কাছে। জোনেথান বন্দুক ঠেকিয়ে রেখেছিল মিনসুকের দিকে। সে স্যাংকে জিজ্ঞেস করে এখন কি তুমি তোমার পাওয়ার ছেড়ে দিতে চাও? তারপর সে এলিভেটরের ভিতরে লাগানো বোমস গুলো তাকে দেখায়। তার হাতে ছিল সেই বোমাগুলোর রিমোট কন্ট্রোল। যদি স্যাং অস্বীকার করে তাহলে জোনাথন পুরো বিল্ডিং সহ মিনসুকে উড়িয়ে দিবে। স্যাং ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়, তাকে বোঝানোর চেষ্টা করে। কান্না
করতে করতে অনুরোধ করে মিনসুকে ছেড়ে দিতে, কিন্তু জোনাথন স্যাংয়ের কাঁধে গুলি করে। সে দেখতে চায় স্যাংয়ের কাছে এখনো টাকা আছে কিনা, কিন্তু ক্ষতটা হিল হয় না। এতে করে সে নিশ্চিত হয়ে যায় স্যাং এখন পুরোপুরি ক্যাশ আউট। এই সত্যটা স্যাংকে আতঙ্কে ফেলে দেয়। সে আর তখন বুঝতেই পারে না কি করবে। ঠিক সেই সময় উর্মিন পিছন দিক থেকে দৌড়ে এসে স্যাংয়ের দিকে তার ওয়ালেট ছুড়ে দেয়। একই সঙ্গে হুয়েন ছাদ ভেঙে সরাসরি জোনাথনের উপর এসে পড়ে, কিন্তু সবকিছু উল্টো হয়ে যায়। স্যাং ওয়ালেট ধরতে পারে না, আর হুয়েন জোনাথনকে থামাতে ব্যর্থ হয়। জোনাথন হুয়েনকেও গুলি করে। এখন স্যাংয়ের আর কোনো পথ খোলা থাকে না। সে মিনসুকে বাঁচানোর আর কোনো পথ খুঁজে পায় না। সে জোনাথনকে ধরে এলিভেটরের ভিতর ঢুকে পড়ে, কারণ এটাই ছিল তার কাছে সবাইকে বাঁচানোর শেষ রাস্তা। মিনসু কান্না করতে থাকে, তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু স্যাং শুধু একটা কথাই বলে, আমাকে মাফ করে দিও, আর জোনাথনকে নিয়ে উপরে উঠে যায়। রিমোট চাপার আগে স্যাং তাকে বলে আসল পাওয়ার টাকা থেকে আসে না, আসল পাওয়ার আসে ইমোশনস আর ফিলিংস থেকে। পরের মুহূর্তে এক ভয়ঙ্কর বিস্ফোরণে এলিভেটর পুরো ছিন্নভিন্ন হয়ে যায়। জোনাথন মারা যায়, আর সাথে স্যাংও। পরে দেখা যায় উনমিন আর হিউন হাসপাতালে। তারা নিউজ দেখে জানতে পারে জোনাথনের ড্রাগস ইতিমধ্যেই সর্বত্র পৌঁছে গেছে, আর সেগুলো নেওয়ার পর মানুষ হিংস্র হয়ে উঠেছে, যার প্রভাবে সবাই একে অপরকে মেরে ফেলছে। দুজনে খুবই বিভ্রান্ত হয়। জোনাথন তো মারা গেছে, তাহলে এইসব কি করছে? স্যাংয়ের মৃত্যুতে উনমিন পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু হুয়েন তাকে বলে কষ্ট পেও না, আর স্যাংয়ের স্যাক্রিফাইসটা নষ্ট হতে দিও না। স্যাং বেঁচে থাকলে মানুষ তার পাওয়ারের অপব্যবহার করার চেষ্টা করত, আর সে যদি মিনসুকের বদলে নিজের পাওয়ার বাঁচাতে চাইতো তাহলে সে কখনোই সুখী হতো না। যা ঘটেছে সেটাই হওয়ার কথা ছিল। এখন তাদের কাজ শুধু দানবদের শেষ করা। এদিকে জোয়ানা হুয়েনের বাড়িতে ঢুকে সব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো চুরি করে নেয়। সেখানে সে এক ভয়ঙ্কর সত্য জানতে পারে, আরো একজন সুপার হিউম্যান আছে, আর সেই সুপার হিউম্যানের পাওয়ার হলো সে সময়ের পিছনে ফিরে গিয়ে অতীত বদলাতে পারে। সেই সুপার হিউম্যানটা আর কেউ না, সেই পুলিশ অফিসার যার কথা হুইন সেদিন বলছিল। জোয়ানা এটা জানার পর সঙ্গে সঙ্গে তার লোকদের পুলিশ স্টেশনে পাঠায় তাকে ধরার জন্য। অন্যদিকে স্যাংয়ের মৃত্যুতে ট্রমা থেকে মিনসুক এখনো বেরোতে পারেনি। উর্মিন আর হুইন তার কাছে গিয়ে সত্যিটা জানায়, এটাই যে সে চাইলেই স্যাংকে ফিরিয়ে আনতে পারে, কিন্তু তার জন্য তার পুলিশ অফিসারের সাহায্য দরকার। সেই অতীতে গিয়ে সব বদলাতে পারে। এটা শুনে মিনসুক দৌড়ে পুলিশ স্টেশনের দিকে চলে যায়, কিন্তু পৌঁছানোর আগে জোয়ানের গার্ডরা তাকে ধরতে আসে। হারমিস এসে তাদের সঙ্গে লড়াই শুরু করে, কারণ সে সময়ের পিছনে ফিরে গিয়ে জোনাথনকেও বাঁচাতে চায়। এই বিশৃঙ্খলার মাঝে মিনসুক পুলিশ অফিসারের কাছে পৌঁছে যায় এবং কান্না করতে করতে স্যাংকে বাঁচানোর অনুরোধ করে, কিন্তু পুলিশ অফিসার শুরুতে রাজি হয় না। সে বলে সময় বদলাতে গেলে শুধু ধ্বংসই নেমে আসবে। এই কথা শুনে মিনসুক রাগে ফেটে পড়ে। সে বলে যখন স্যাং নিজে জীবন ঝুঁকিতে ফেলে পৃথিবীকে বাঁচিয়েছিল তখন কেউ তার পাশে দাঁড়ায়নি, কেউ ভাবেনি তাকে সাহায্য করার কথা, কিন্তু এখন সে মারা গেছে, আর এখন হঠাৎ করে সবাই পৃথিবীর কথা ভাবছে। একবারও কেউ ভাবছে না সেই মানুষটাকে বাঁচানোর কথা, যে সবাইকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে। পুলিশ অফিসার তার দিকে তাকিয়ে বলে সেও একদম তার হাজবেন্ডের মতোই। তারপর সে নিচে ঘড়িটা মিনসুকের হাতে পরিয়ে দেয় আর বলে তোমার কাছে মাত্র 1 মিনিট সময় আছে, 1 মিনিট অতীতে গিয়ে স্যাংকে বাঁচানোর জন্য। এরপর তুমি কিছুই মনে রাখতে পারবে না, কিন্তু এই পাওয়ারে একটা বড় প্রাইস আছে। অতীত বদলানোর মানে হলো তার নিজের লাইফ স্প্যান কমে যাওয়া। পরিবর্তন যত বড় হবে তার নিজের মৃত্যু তত তাড়াতাড়ি আসবে, অর্থাৎ তার নিজের আয়ু কমে যাবে। মিনসুক এক মুহূর্তও দেরি করে না। সে এইসব জিনিস নিয়ে চিন্তাই করে না। সে অতীতে পৌঁছে সোজা স্যাংয়ের দিকে দৌড়ে যায়। সেখানে গিয়ে সে কোনো মতে এলিভেটরের দরজা খুলে স্যাংয়ের হাতে মোটা একটা ক্যাশের বান্ডেল গুজে দেয়, আর 1 মিনিট সময় শেষ হয়ে আসতে সে মিলিয়ে যায়। আর এই ক্যাশের কারণেই স্যাং সেদিন বিস্ফোরণ থেকে বেঁচে যায়। এরপর তার সেই টাইমলাইনে পৌঁছে যায় যখন মিনসুকে নিয়ে স্যাং বিল্ডিং থেকে বেরিয়ে আসে। তখন সে ভাবতে থাকে সে কিভাবে বেঁচে গেল, তার হাতে তো কোনো টাকাই ছিল না, অর্থাৎ সে সেই ঘটনার কথা ভুলে গিয়েছিল, আর সে কখনোই জানতে পারবে না তার স্ত্রী তাকে বাঁচিয়েছে। এরপর দেখা যায় পুলিশ অফিসার তার টিম নিয়ে সেখানে আসে। চলে যাওয়ার সময় স্যাং হঠাৎ একটা ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করে, আর সেটা হলো জোনাথনের লাশও কোথাও নেই, অর্থাৎ হারমিসও কোনোভাবে অতীতে এসেছিল আর জোনাথনকে বাঁচিয়ে ফেলেছে। সে এখনো জীবিত। এরপরে দেখা যায় জোনাথন আগে বাড়ি ফিরে গিয়ে নিজের বাবাকেই মারতে চায়, কিন্তু তার আগে তার বোন এসে তাকে গুলি করে। ঠিক তখনই হারমিস সামনে এসে দাঁড়িয়ে পড়ে, আর গুলিটা গিয়ে জোনাকে লেগে যায়, যার জন্য জোয়ানা সেখানেই মারা যায়, তার গার্ড সহ। জোনাথন তার বাবাকে খুঁজতে শুরু করে, কিন্তু ততক্ষণে মিস পার্ক জোনকে নিয়ে চলে গিয়েছিল, কারণ সে তাকে ঋণ পরিশোধ করতে না দিয়ে মরতে দিবে না। জোনাথন এর জন্য তার কাছে পৌঁছাতে ব্যর্থ হয়। তখন তার একটাই লক্ষ্য সঙ্গের উপর প্রতিশোধ নেওয়া। তাই সে হারমিসকে আদেশ দেয় সেখানে থাকা সব ব্লাড স্যাম্পলস তার শরীরে ইনজেক্ট করতে। এই পুরো প্রসেসটাই অনেক বেশি কষ্টের ছিল, কিন্তু সব প্রসেস শেষ হলে জোনাথন অসম্ভব রকম শক্তিশালী হয়ে ওঠে, আর তার ক্ষমতা পরীক্ষা করার জন্য সে প্রথমে হারমিসের উপর হাত তুলে 1 সেকেন্ডে তাকে মেরে ফেলে। আমার বিশ্বাস এই মুহূর্তে এমন কিছু কেউই তার কাছ থেকে এক্সপেক্ট করেনি। যাই হোক, এরপরে আমরা দেখি উনমিন, হুয়েন আর স্যাং একসঙ্গে ল্যাবরেটরি দিকেই যাচ্ছিল সেখানে জোনাথনকে খুঁজতে, কিন্তু সেখানে পৌঁছে তারা যে দৃশ্য দেখে সেটা আরো ভয়ঙ্কর ছিল। চারদিকে ছড়িয়ে ছিল টাটকা লাশ, কোথাও কোনো প্রাণী চিহ্ন নেই। যখন তারা অপারেশন রুমে ঢোকে তখন কিছু শুধু খালি ইনজেকশন মাটিতে পড়ে থাকে, সাথে হারমিসকেও দেখতে পায় তারা। এটা দেখেই তারা সঙ্গে সঙ্গে সত্যটা বুঝে যায়। তারা বুঝে যায় যে জোনাথন সব ব্লাড স্যাম্পলস নিজের শরীরে ইনজেক্ট করেছে, আর তার মানে সে এখন অনেক বেশি শক্তিশালী। সে হয়তো বাইরে গিয়ে
গিয়ে এখন নিরীহ মানুষদের উপর তাণ্ডব চালাবে। ঠিক সেই মুহূর্তে স্যাং এর ফোনে জোনাথনের কল আসে। কলের ভিতর জোনাথন তাকে শোনায় নিরীহ মানুষের চিৎকার, তারা কতটা আতঙ্কিত, কতটা ভয় পাচ্ছে তার ধ্বংসযজ্ঞে। এই সবকিছু যে স্যাংকে শুনতে বাধ্য করে। এতটুকুই যথেষ্ট ছিল। আর 1 সেকেন্ডও দেরি না করে স্যাং দৌড়ে বেরিয়ে পড়ে তাকে থামানোর জন্য। একই সময় জোনাথন তার বিদ্যুৎ শক্তি ব্যবহার করে একটা ছোট্ট মেয়েকে ইলেকট্রোলাইট করতে যাচ্ছিল, কিন্তু তার আগে সেখানে পৌঁছে যায় স্যাং। সে সঙ্গে সঙ্গে মেয়েটাকে বলে, তুমি তাড়াতাড়ি করে রুমের ভিতর চলে যাও, সেখানে তুমি নিরাপদ। আর তখনই শুরু হয় আসল লড়াই। জোনাথন আর স্যাং এর মধ্যে এক ভয়ঙ্কর ব্রুটাল যুদ্ধ শুরু হয়। জোনাথনের শরীরের ভিতরে তখন ছিল একাধিক সুপার পাওয়ার, কিন্তু স্যাং এর কাছেও তো সমান শক্তিশালী কিছু ছিল, আর সেটা হলো তার ইমোশন আর তার কাছে বাকি থাকা অল্প কিছু টাকা। এই দুটো ব্যবহার করে সে জোনাথনের সঙ্গে সামনে লড়াই করতে থাকে। লড়াইটা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে আশেপাশে মানুষের মনে একটাই আশা থাকে, স্যাং যেন কোনো মতো তাদেরকে বাঁচায়, কারণ এই মুহূর্তে এই দানবকে থামানোর ক্ষমতা একমাত্র তারই আছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে উনমিন আর হিউন এসে পৌঁছায়। সেখানে তারা তিনজন মিলে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে, যেমন তাদের পাওয়ারের একটা সাইড ইফেক্ট আছে, ঠিক তেমনই জোনাথনের পাওয়ারের একটা সাইড ইফেক্ট আছে। এক মুহূর্তের জন্য জোনাথন হঠাৎ বিশাল দুর্বল হয়ে পড়ে, আর ঠিক তখনই সবকিছু বদলে যায়। জোনাথন পুরো শহরের সব বিদ্যুৎ নিজের ভিতরে করে নেয়। এক পলকে সে আগে চেয়ে ভয়ঙ্কর শক্তিশালী হয়ে ওঠে। এই শক্তি ব্যবহার করে সে প্রথমে একটা বিশাল ইলেকট্রিক পোল তুলে নেয় আর একটা মানুষের ভরা বিল্ডিং এর উপর ফেলে দেয়। এরপর সে তার পাওয়ার দিয়ে উনমিন আর হুয়েনকে অনেক দূরে ছিটকে ফেলে। দুজনেই মারাত্মকভাবে আহত হয়। একই সময় স্যাং তার পাওয়ারের শেষ বিন্দুটুকু ব্যবহার করে আর সেখানে পড়ে থাকা পোল থেকে মানুষগুলোকে বাঁচায়, আর এর ফলেই তার কাছে থাকা শেষ পাওয়ারটুকু শেষ হয়ে যায়। এখন তিনজনের কারো কাছে আর কোনো ফুয়েল নেই তাদের শক্তি আবার চালু করার। এটা দেখে জোনাথন ভীষণ খুশি হয়ে যায়। সবাই তখন তাকে ভয় পাচ্ছিল, আর যেসব সুপার হিরোস মানুষকে রক্ষা করার কথা ছিল তারা সবাই মাটিতে পড়েছিল পরাজিত অবস্থায়। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। সেই ছোট মেয়েটা সামনে এগিয়ে আসে। সে তার পিগি ব্যাংক ছুড়ে দেয় স্যাং এর দিকে আর বলে, তুমি এখনই এই দানবটাকে হারাতে পারো। এই দৃশ্য দেখে আশেপাশে মানুষদের চোখ ভিজে ওঠে। একে একে সবাই স্যাং এর দিকে টাকা ছুটতে শুরু করে। যার কাছে যা ছিল সব দিয়ে দেয় তার দিকে, আর তাকে অনুরোধ করতে থাকে লড়াই চালিয়ে যেতে। আর ঠিক সেই মুহূর্তে স্যাং শুধু টাকার পাওয়ারই ফিরে পায় না, সে পায় তার থেকে অনেক বড় কিছু, মানুষের ইমোশনস আর পাওয়ার। আর এই শক্তি শরীরের ভেতর দিয়ে বইতে থাকলে স্যাং আবার উঠে দাঁড়ায়। একই সময় উর্মিল গাছের একটা বাড়ি থেকে খাবার জোগাড় করতে সক্ষম হয়, আর ঠিক সময় পুলিশ অফিসার সেখানে এসে হুয়েনকে অ্যালকোহল খেতে দেয়। আমরা এটাও দেখি যে পুলিশরা একসময় স্যাং এর বিরোধিতা করেছিল তারা এখন তার দিকে টাকা ছুড়ে দেয় আর তাকে সাপোর্ট করে। সবাই একসাথে এই তিনজন সুপার হিরোকে উৎসাহ দিতে থাকে, তাদেরকে চেয়ার করতে থাকে, আর এই সমর্থনকেই শক্তিতে পরিণত করে উর্মিন প্রথমে ইলেকট্রিক ওয়্যার্স দিয়ে জোনাথনের হাত দুটো আটকে ফেলে। তারপর হুয়েন রাস্তার ভেতর থেকে উঠে এসে জোনাথনের পা দুটো শক্ত করে ধরে ফেলে, যার ফলে জোনাথন পুরোপুরি আটকে যায়। আর ঠিক তখনই স্যাং তার সমস্ত শক্তি একত্র করে আর পুরো শক্তি দিয়ে জোনাথনকে এক ঘুষি মারে, যার ফলে জোনাথন একদম ধ্বংস হয়ে যায়। তার ক্ষমতার খেলা এখানেই শেষ হয়, আর অবশেষে সুপার হিউম্যানসরা পৃথিবীকে বাঁচাতে সক্ষম হয়। পরের দিন আদালতে জোয়ানের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হয়। মিস পার্ক তাকে নিজে থেকে ঠেলে জেলে পাঠিয়ে দেয়, কারণ সে আগেই তার লোনে পুরো টাকাটা উদ্ধার করে নিয়েছিল। দানব আর ম্যান্টানা ব্যানগার্ডের অবসানের পর সব সুপার হিউম্যানস আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে যায়। উর্মিন তার প্রিয় বেকারিতে যায়, সেখানে তার দেখা হয় ওয়াজেনের সঙ্গে। অন্যদিকে হুয়েন তার মেয়ের সঙ্গে নিজের বার্থডে সেলিব্রেট করে। সে নিজের জন্য একটা ড্রিঙ্ক অর্ডার করলে তার মেয়েও একটা ড্রিঙ্ক অর্ডার করে আর বলে একদিন সেও ড্রিঙ্ক শুরু করবে। আসলে সে ইতিমধ্যে তার বাবার ক্ষমতার ব্যাপারে জানতো, কিন্তু এই সবার মধ্যে সবথেকে খুশি মানুষটা ছিল স্যাং, কারণ সে অবশেষে লোনের মাধ্যমে নিজের স্বপ্নের বাড়িটা পেয়ে যায়। সে মিনসুকে নিয়ে তাদের নতুন বাড়িটা ঘুরে দেখে। এই সময় সে হঠাৎ করে মিনসুকে জিজ্ঞেস করে যে ভালো খবরটা সে তাকে বলার কথা ছিল সেটা আসলে কি। মিনসুক তো এখনো সেটা তাকে বলেনি। মিনসুক একটা হালকা হাসি দিয়ে তার পার্স থেকে একটা ছবি বের করে আর সেটা স্যাং এর হাতে তুলে দেয়, যেটা ছিল একটা আল্ট্রাসাউন্ডের ছবি, অর্থাৎ মিনসু প্রেগনেন্ট। এটা দেখে স্যাং অনেক বেশি খুশি হয়ে যায়। দুজনেই একসাথে তাদের ভবিষ্যৎ সন্তানের জীবন নিয়ে স্বপ্ন দেখা শুরু করে, আর এভাবে এই ড্রামাটা এক সুন্দর পরিণতিতে এসে শেষ হয়। এখন আপনাদের এই ড্রামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।